আসসালামু আলাইকুম। আমরা আজকে নিয়ে আসছি হচ্ছে সিবিএলএম 12 বা 12 নম্বর সিবিএলএম। আপনারা জানেন যে আমাদের এই যে সিবিটিএ লেভেল 4 এর জন্য 1 থেকে 12টা সিবিএলএম আমাদেরকে আত্মস্থ করতে হবে। এই 12টা সিবিএলএম এর উপর আমাদের দখল যত বেশি ভালো থাকবে, আমাদের অ্যাসেসমেন্টে আমাদের জন্য অতটা সহজ হবে। তো আমাদের আজকে সিবিএলএম এর যে নাম হচ্ছে সেটা হচ্ছে অর্গানাইজিং অ্যান্ড কন্ডাক্টিং কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট। তো এখানে আমার ছোট্ট করে একটা প্রোফাইল দেওয়া আছে। যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে হচ্ছে আমাকে এই মেইল অ্যাড্রেসে মেইল করতে পারেন যে কোনো প্রয়োজনে। আল্লাহ আপনাদেরকে কবুল করুক। আমাদের আজকের এই কাজটার উদ্দেশ্য হচ্ছে যারা হচ্ছে একেবারে প্রান্তিক জনগোষ্ঠী বা যারা হচ্ছে পিছিয়ে পড়া মানুষ, যাদের ওইরকম সুযোগ সুবিধা নাই, তারা দেখা গেল যে ঘরে বসে বা কোনো একটা রিমোট এলাকায় থাকলেও তারা ভিডিওগুলো যদি কোনো রকম ডাউনলোড করে বা ভিডিওগুলো যদি দেখে, তারা হচ্ছে দেখা গেল যে অনেক অনেক বিষয় তাদের অ্যাডভান্স ধারণা চলে আসবে। যখন অ্যাসেসমেন্টে বসবে অনেকগুলা টপিক বা অনেকগুলো বিষয় তাদেরকে আর নতুন মনে হবে না, এইগুলোর সাথে সে আগে থেকে ইউজ টু হবে। তো সেই জন্য আল্লাহ আমাদের এই কর্মকাণ্ডকে সাদগায়ে জারিয়া হিসেবে কবুল করুক। আহ, আল্লাহ আমাদের এই কাজটাকে বরকতপূর্ণ করে দিক। আমি এই অ্যাসেসমেন্টের এই যে কাজগুলো, এই যে সিবিএলএম 12, এখানে হচ্ছে আমি 2 ধরনের ভাষা ব্যবহার করেছি। আমার বোঝার জন্য, সুবিধার জন্য আমরা বাংলা ব্যবহার করেছি, আর হচ্ছে আমাদের অ্যাসেসমেন্টে, রিটেন অ্যাসেসমেন্টের জন্য আমরা ইংরেজিকে ব্যবহার করেছি। যদিও আপনারা হচ্ছে রিটেনে, কিন্তু রিটেন অ্যাসেসমেন্টে আপনাদেরকে ইংরেজিতেই দিতে হবে। তো রব্বিশরাহলি সদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ আমাদের আমাদের এই কর্মকাণ্ডকে কবুল করুক। প্রথমে হচ্ছে আমি অ্যাসেসমেন্ট নিয়ে কথা বলতে চাচ্ছি যে অ্যাসেসমেন্ট কি। অ্যাসেসমেন্ট একটি প্রক্রিয়া যার মাধ্যমে মূল্যায়নকারী প্রমাণপত্র সংগ্রহ করে। মানে অ্যাসেসমেন্ট প্রক্রিয়ার মাধ্যমে অ্যাসেসর হচ্ছে প্রমাণপত্র সংগ্রহ করে এবং সংগৃহীত প্রমাণপত্রের মাধ্যমে মূল্যায়নকারী সিদ্ধান্তে উপনীত হতে পারেন যে কর্মক্ষেত্রে অংশগ্রহণকারী প্রত্যাশিত মান বজায় রেখে কার্য সম্পাদন করার যোগ্যতা অর্জন করেছে কি না। তাহলে অ্যাসেসর কি করে? এই প্রক্রিয়ার মাধ্যমে মানে প্রমাণপত্র সংগ্রহ করে এবং এই প্রমাণপত্র বা এভিডেন্সের ভিত্তিতে সে সিদ্ধান্ত নেয় যে যে ক্যান্ডিডেট প্রত্যাশিত মান বজায় রেখে কার্য সম্পাদন করার মতো কম্পিটেন্সি অর্জন করছে কি করেনি, সেইটা আসলে মানে বলছে। অ্যাসেসমেন্টটাকে আমরা যদি আবার ইংরেজিতে বলি, দি প্রসেস অফ কালেক্টিং এভিডেন্স অ্যান্ড মেকিং জাজমেন্ট অন whether competency has been achieved to confirm that the individual can perform to the standard expected in the workplace. ওয়ার্কপ্লেসে যে স্ট্যান্ডার্ড এক্সপেক্ট করা হয়, সেই প্রত্যাশিত সেই মান বজায় রেখে যখন ইন্ডিভিজুয়াল এই পারফর্ম করতে পারবে, তার এভিডেন্স যখন এই কথাগুলোকে আসলে মানে রিপ্রেজেন্ট করবে, তখন সেই এভিডেন্সের ভিত্তিতে জাজমেন্ট করে অ্যাসেসর বলবে ওয়েদার দ্য ক্যান্ডিডেট ইজ কম্পিটেন্ট অর নট ইয়েট কম্পিটেন্ট। এখন বলছে যে অ্যাসেসমেন্ট ভেন্যু কি, হোয়াট ইজ অ্যাসেসমেন্ট সেন্টার। যেখানে মূল্যায়ন নির্দেশিকা অনুযায়ী, মানে অ্যাসেসমেন্টের যে নির্দেশিকা অনুযায়ী ব্যক্তিদের মূল্যায়ন করা হয়, হ্যাঁ, এবং মূল্যায়নের স্থান শুধুমাত্র একজন চাকরি প্রার্থীকে মূল্যায়ন করার জন্য, হ্যাঁ। তো বলছে এটা শুধুমাত্র একটা বিল্ডিং নয়, কিন্তু এটি মূল্যায়ন নির্দেশিকা অনুসারে একজন ব্যক্তির যোগ্যতা মূল্যায়নের একটি প্রক্রিয়া। পুরো প্রক্রিয়াটাকেই একটা মানে পুরো প্রক্রিয়াটাকেই আমাকে বলা হয়েছে যে অ্যাসেসমেন্ট সেন্টার। এইটা ইংরেজিতে বলছে যে হোয়ার ইন্ডিভিজুয়াল আর অ্যাসেসড, যেখানে একজন ইন্ডিভিজুয়াল অ্যাসেসড হয় অ্যাজ পার দ্য অ্যাসেসমেন্ট গাইডলাইন, অ্যাসেসমেন্ট গাইডলাইন অনুযায়ী। অ্যাসেসমেন্ট ভেন্যু ইজ নট জাস্ট এ বিল্ডিং ফর অ্যাসেসিং এ জব ক্যান্ডিডেট। অ্যাসেসমেন্ট ভেন্যু শুধুমাত্র একজন চাকরিজীবীর মানে চাকরিজীবীর জন্য, চাকরি প্রার্থীর জন্য অ্যাসেস করার জন্য নয়। ইট ইজ এ প্রসেস অফ অ্যাসেস এ কম্পিটেন্স অফ অ্যান ইন্ডিভিজুয়াল অ্যাজ পার দ্য অ্যাসেসমেন্ট গাইডলাইন। এখানে একজন ইন্ডিভিজুয়ালের কম্পিটেন্সিকে জাজ করা হয়, অ্যাসেস করা হয় অ্যাজ পার দ্য অ্যাসেসমেন্ট গাইডলাইন। এই কথাগুলো বলা হয়েছে সিবিএলএম 12 এর পিডিএফ বুক, পেজ নাম্বার 15। এখন ওয়ার্ক প্লেস কি?
দেখেন, ওয়ার্ক প্লেস হচ্ছে কর্মক্ষেত্র হলে এমন একটি অবস্থা যেখানে তার নিয়োগকর্তার জন্য কাজ করে, কর্মসংস্থানের জায়গা। সুতরাং আমরা যদি ইংরেজিতে বলি তাহলে বলতে পারি ওয়ার্ক প্লেস ইজ এ লোকেশন ওয়ার সামন ওয়ার্কস ফর হিজ অর হার এমপ্লয়ার, এ প্লেস অফ এমপ্লয়মেন্ট। আপনি নিয়োগকর্তার জন্য যেখানে কাজ করেন সেটাই হচ্ছে আপনার কর্মসংস্থানের জায়গা। এখন আরটিও কি? আরটিও হচ্ছে এ রেজিস্টার্ড ট্রেনিং অর্গানাইজেশন, is an organization providing national technical vocational qualification and training, NTVQF ট্রেনিং প্রদান করে টু দ্য স্টুডেন্ট। এই রেজিস্টার ট্রেনিং অর্গানাইজেশনে আপনি আপনি ট্রেনিং এর পরে অ্যাসেসমেন্টে অংশগ্রহণ করতে পারবেন, এইটাই বলছে আরটিও। এখন হোয়াট ডু ইউ মিন বাই আরপিএল? আরপিএলটা কি? দেখেন, এক কথায় বললে আপনার আরপিএল এর আওতায় প্রাতিষ্ঠানিক মানে আপনার আরপিএল এর আওতায় কোনো প্রাতিষ্ঠানিক আপনার কোনো স্বীকৃতি নাই, কিন্তু কোনো বিষয়ে কারিগরিক দক্ষতা রয়েছে এমন ইনফরমাল সেক্টরের কর্মজীবীকে ফর্মাল ওয়ার্কফোর্সে আনা বা সনদায়ন করা হচ্ছে আরপিএল এর কাজ। মানে আপনার দক্ষতা আছে, আপনি কাজ জানেন, কিন্তু আপনার কোনো সার্টিফিকেশন নাই, স্বীকৃতি নাই। তো শুধুমাত্র আরপিএল এর মাধ্যমে আপনি এই স্বীকৃতিটা অর্জন করতে পারবেন। বিশেষ করে দেখা যায় অনেকেই অনেক ভালো কাজ করে, কিন্তু শিক্ষাগত যোগ্যতা কম থাকার কারণে চেষ্টা করে ওয়ার্ক স্পেসে ভালো পজিশন যেতে পারছে না। মূলত তাদের জন্য একটি সনদ এর ব্যবস্থা করে দেওয়াই হচ্ছে আরপিএল এর মূল লক্ষ্য, যা আপনার কাজের ক্ষেত্রে একটা নতুন মাত্রা যুক্ত হবে। মানে আপনি কাজ জানেন কিন্তু সার্টিফিকেট নাই, যে কারণে আপনি প্রমোশন পাচ্ছেন না, বা আপনি দক্ষতা প্রমাণ করতে পারতেছেন না পেপারস ডকুমেন্টে। সুতরাং এই আরপিএল এর মাধ্যমে আপনার সেই সনদায়নটা হচ্ছে, এবং জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে যেটা স্বীকৃত। ইংরেজিতে বলতেছি আমরা এরকম ভাবে, রিকগনিশন অফ প্রিয়র লার্নিং, আরপিএল ইজ দ্য সিস্টেম টু অ্যাসেস, ইভ্যালুয়েট and formally recognize the skills and knowledge acquired through work and other life experience without assessing formal education and training। ফর্মাল এডুকেশন এবং ট্রেনিং ছাড়াই কারো জীবনে যে লাইফ এক্সপেরিয়েন্স এবং যে নলেজ মানে অর্জন করছে, যে স্কিল অর্জন করছে, তা আমরা ইভ্যালুয়েট করতেছি এই আরপিএল এর মাধ্যমে। তারপর বলছে যে হুইচ রিসোর্স আর নিডেড ইন অ্যাসেসমেন্ট ভেন্যু। অ্যাসেসমেন্ট ভেন্যুতে কি কি রিসোর্স দরকার? এক নম্বরে দরকার হচ্ছে আমার ইনফরমেশন দরকার, ডকুমেন্টস নিডেড ফর অ্যাসেসর অ্যান্ড ক্যান্ডিডেট ইনক্লুডিং কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড দরকার। আপনি যে অ্যাসেসমেন্ট যেটা নেবেন সেই রেসপেক্টিভ ট্রেড বা রেসপেক্টিভ লেভেলের কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডটা আপনার দরকার। অ্যাসেসমেন্ট টুলস দরকার, না হলে অ্যাসেসমেন্ট নেবেন কি দিয়ে? ইকুইপমেন্ট টেকনোলজি, সে ডেমো করার সময় দেখা গেল বিভিন্ন সময় আপনার ইকুইপমেন্ট টেকনোলজি লাগবে, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পিপিই সেটা লাগবে, ইভেন ইটসেলফ ভেন্যুও তো লাগবে, না হলে তো আপনি অ্যাসেসমেন্ট কোথায় কন্ডাক্ট করবেন। আর অ্যাডাপটিভ টেকনোলজি, ফিজিক্যাল অ্যাডজাস্টমেন্ট টু দ্য অ্যাসেসমেন্ট এনভায়রনমেন্ট। কারো যদি অ্যাডাপটিভ টেকনোলজি লাগে, দেখা গেল হুইল চেয়ার বা অন্য কোনো সাপোর্ট লাগে, যাদের ফিজিক্যাল ডিসেবিলিটি আছে, সেই সুযোগ সুবিধাটা থাকতে হবে। এবং এডিশনাল পার্সোনেল, কিছু অতিরিক্ত মানুষ দরকার, যেমন দরকার হতে পারে একজন হচ্ছে সেন্টার ইনচার্জ দরকার হয়, অনেক সময় পিয়ন দরকার হয়, বা সাপোর্টের স্টাফ দরকার হয়। তো এই জিনিসগুলো আপনারা একবার পড়লেই আশা করি মাথায় ঢুকে যাবে, কারণ যেহেতু আমাদের অ্যাসেসমেন্টটা হচ্ছে 3 মিনিট পার প্রশ্নের জন্য, সুতরাং আমরা অনেক বেশি লেখার তো সুযোগ পাবো না। আমরা সুযোগ পেলেও আমরা লিখবো না, আমরা 5টা করে আইটেম লিখে চলে যাবো। কমন 5টা লিখলেই বুঝতে পারবে যে এই জিনিসগুলো আপনার আয়ত্তে আছে। হ্যাঁ, কারণ হচ্ছে আমাদের 2.5 মিনিট করে সময় পাওয়া যাবে, 30 সেকেন্ড হচ্ছে আমাদেরকে প্রশ্ন বুঝতে যাবে। 20টা প্রশ্ন লিখলে আমাদের এই যে 3 মিনিট করে টোটাল সময় থাকবে। হোয়াট ইজ অ্যাসেসমেন্ট টুলস? অ্যাসেসমেন্ট টুলস এর কথা বললাম যে অ্যাসেসমেন্ট টুলস লাগবে। তো অ্যাসেসমেন্ট টুলস ইজ এ সেট অফ ডকুমেন্ট বাই হুইচ অ্যাসেসর কন্ডাক্ট অ্যাসেসমেন্ট। যে সেট অফ ডকুমেন্ট, একটা ডকুমেন্টের সেট, যে তার মাধ্যমে অ্যাসেসর অ্যাসেসমেন্ট কন্ডাক্ট করে। সেখানে কি আছে? রিটেন কোশ্চেনিয়ার আছে, জব শিট আছে, স্পেসিফিকেশন শিট আছে, অবজারভেশন চেকলিস্ট আছে, ওরাল কোশ্চেন চেকলিস্ট আছে। এই 5টা জিনিস থাকে। রিটেন লিখিত অ্যাসেসমেন্টের হচ্ছে কোশ্চেনিয়ার থাকে, জব শিট থাকে, স্পেসিফিকেশন শিট থাকে, অবজারভেশন চেকলিস্ট থাকে। আপনি যে অবজার্ভ করতেছেন সেটা তো আপনি একটা চেকলিস্টে করবেন।
আপনি তার যে মৌখিক পরীক্ষা নিবেন বা মৌখিক যে অ্যাসেসমেন্ট নিবেন, সেখানে হচ্ছে ওরাল কোশ্চেন চেকলিস্ট থাকবে, সে কোনটা পারলো কোনটা পারলো না। জবশিট যে ডেমোটা দিবেন, সেই ডেমোটা সে জবশিট দেখে দেখে করবে। স্পেসিফিকেশন শিটে থাকে হচ্ছে দেখা গেল যে লজিক গুলা থাকে বা কন্ডিশন গুলা উল্লেখ থাকে, যে একটা আপনার যদি ডেমো থাকে এরকম পতাকা আঁকতে হবে, তাহলে ডায়াগ্রামের দৈর্ঘ্যপ্রস্থ কত হবে এইটা থাকে স্পেসিফিকেশন শিটে। তারপর সার্কেলের ব্যাসার্ধ কত হবে সেটা থাকে স্পেসিফিকেশনে। হ্যাঁ, তো এইটা আমাদের থাকবে হচ্ছে অ্যাসেসমেন্ট টুলস মধ্যে, এই জিনিসগুলো আমাদের থাকতে হবে। এখন হোয়াট ডু ইউ মিন বাই দ্য কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড? আমরা কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড বলতে কি বুঝি? দেখেন, কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড হচ্ছে একটা রিটেন ইন্ডাস্ট্রি ডিটারমাইন্ড স্পেসিফিকেশন অফ কম্পিটেন্সি দ্যাট ডিসক্রাইব নলেজ, স্কিল, অ্যাটিটিউড নিডেড টু পারফর্ম ইন এ পার্টিকুলার অকুপেশন। এখানে কি বলছে যে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড হচ্ছে প্রথমে রিটেন লিখিত, দ্বিতীয় কথা ইন্ডাস্ট্রি ডিটারমাইন্ড স্পেসিফিকেশন শিল্প নির্ধারিত দক্ষতার স্পেসিফিকেশন, তারপর বলছে দ্যাট ডিসক্রাইব নলেজ, স্কিল, অ্যাটিটিউড যেটা আমাদেরকে নলেজ, আমার জ্ঞান, দক্ষতা এবং মনোভাব বর্ণনা করে। নিডেড টু পারফর্ম ইন এ পার্টিকুলার অকুপেশন একটা নির্দিষ্ট অকুপেশনের জন্য যা আমার দরকার সেইগুলোই বর্ণনা করে। এখন হচ্ছে আমরা একটু আগে বলছিলাম যে অ্যাডাপটিভ টেকনোলজির কথা বলছিলাম, যে অ্যাসেসমেন্ট সেন্টারে আমাদের অ্যাডাপটিভ টেকনোলজি থাকতে হবে। তাহলে হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই অ্যাডাপটিভ টেকনোলজি? দেখেন, অ্যাডাপটিভ টেকনোলজি হচ্ছে অ্যাসিস্টিভ টেকনোলজির একটা উপশ্রেণী। একটি বিশেষভাবে প্রতিবন্ধী ব্যক্তির জন্য ডিজাইন করা কিছুকে বোঝায়। সেটা ওয়াশরুম হতে পারে, সেটা ডোর হতে পারে, সেটা দেখা গেল র্যাম্প হতে পারে হুইল চেয়ার যে উঠানোর জন্য, সেটা হচ্ছে বসার জায়গা হতে পারে। অ্যাডাপটিভ টেকনোলজি ইজ এ সাবক্যাটাগরি অফ অ্যাসিস্টিভ technology. It refers to something specially designed for people with disability. যারা ডিসেবল পিপল তাদের জন্য স্পেশালি ডিজাইন করে কিছু করাটাকেই হচ্ছে আমার বলা হয় অ্যাডাপটিভ টেকনোলজি বলা হয়। যেমন হচ্ছে স্ক্রিন রিডার থাকতে পারে, তারপর ম্যাগনিফিকেশন অ্যাপ্লিকেশন থাকতে পারে, টেক্সট টু স্পিচ সিনথেসাইজার থাকতে পারে, যেটা হচ্ছে টেক্সটটাকে পড়ে শোনাচ্ছে, তাহলে হচ্ছে তার চোখে সমস্যা থাকলে হচ্ছে সে করতে পারে। ম্যাগনিফায়ার থেকে দেখতে পারে অ্যাপ্লিকেশন থাকতে পারে, সেটা হচ্ছে এনরোলমেন্টের যে ডকুমেন্টেশন গুলো থাকে সেটা ছোট ছোট লেখা থাকলে ম্যাগনিফিকেশন অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেটা বড় করে দেখতে পারে। এখন বলতেছে যে রাইট দ্য 4 স্টেপস ইন অ্যাসেসমেন্ট সাইকেল। অ্যাসেসমেন্ট সাইকেলের 4টা স্টেপ গুলো কি কি? যদি আমি বলি ক্লিয়ারলি ডিফাইন অ্যান্ড আইডেন্টিফাই দ্য লার্নিং আউটকাম। 2 নম্বরে বলছি সিলেক্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যাসেসমেন্ট মেজার্স অ্যান্ড অ্যাসেস দ্য লার্নিং আউটকাম। 3 নম্বরে বলতেছি অ্যানালাইজ দ্য রেজাল্ট অফ দ্য আউটকামস অ্যাসেসড। আর 4 নম্বরে বলতেছি অ্যাডজাস্ট অর ইমপ্রুভ প্রোগ্রাম ফলোইং দ্য রেজাল্ট অফ দ্য লার্নিং আউটকাম অ্যাসেসড। এই 4টা স্টেপ হচ্ছে আমার অ্যাসেসমেন্ট সাইকেল। যেমন বললাম কি, প্রথম ধাপে বলছি লার্নিং আউটকাম, শেখার ফলাফলগুলো স্পষ্টভাবে সংজ্ঞায়িত করুন এবং চিহ্নিত করুন। আপনি যে লার্নিং আউটকামটা অর্জন করবেন সেটা হচ্ছে লার্নিং আউটকামটা আপনাকে ডিফাইন করতে হবে এবং আইডেন্টিফাই করতে হবে যে লার্নিং আউটকাম গুলো কি কি হবে, এই অ্যাসেসমেন্টের পরে সে কি কি পারবে, কি কি মানে করতে সমর্থ হবে। 2 নম্বরে উপযুক্ত মূল্যায়ন ব্যবস্থা নির্বাচন করুন। মেথড আমাকে রাইট মেথড বা মানে যেটাকে বলছে যে আমাকে বলছে যে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাসেসমেন্ট মেজার্স অ্যান্ড অ্যাসেস দ্য লার্নিং আউটকামস। আমার অ্যাসেসমেন্টের যে মেজার, সেই মেজার গুলা হচ্ছে মানে উপযুক্ত মেজার হতে হবে এবং আমার যে ফলাফল, শেখার যে ফলাফল সেটাকে মূল্যায়ন করতে হবে, অ্যাসেস করতে হবে। মূল্যায়ন করা ফলাফলের ফলাফল বিশ্লেষণ করুন, সেইটা আমাদের বলা হয়েছে অ্যানালাইজ দ্য রেজাল্ট অফ দ্য আউটকামস অ্যাসেসড। আমাদের মানে মূল্যায়ন করা ফলাফলের ফলাফল বিশ্লেষণ করুন। 4 নম্বরে হচ্ছে মূল্যায়ন করা শেখার ফলাফলের অনুসরণ করে প্রোগ্রামগুলোকে সামঞ্জস্য করুন এবং উন্নত করুন। এই কথাটা এখানে বলা হয়েছে ইংরেজিতে অ্যাডজাস্ট অর ইমপ্রুভ প্রোগ্রাম ফলোইং দ্য রেজাল্ট অফ লার্নিং আউটকামস অ্যাসেসড। এই 4টা আমাদেরকে মুখস্থ করতে হবে যদি আসে যে 4 স্টেপ ইন দ্য অ্যাসেসমেন্ট সাইকেল। এটা আছে হচ্ছে সিবিএলএম 12 পিডিএফ বইয়ের 24 নম্বর পেজে। পিডিএফ বইটা আপনি আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে পাবেন লিঙ্কটা। স্টেজ অফ কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট। কম্পিটেন্সি অ্যাসেসমেন্টের কতগুলো স্টেজ আছে
যেমন আপনি প্রথমে একজন ক্যান্ডিডেটকে প্রিপেয়ার করতে হবে, প্রিপেয়ার ক্যান্ডিডেট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেট সেলফ অ্যাসেসমেন্ট ইনস্ট্রুমেন্ট। তো সেইটা বলছে একটা ক্যান্ডিডেটকে আপনাকে প্রিপেয়ার করতে হবে, তার অ্যাডমিনিস্ট্রেটিভ যে কাজগুলো আছে সেগুলো সম্পূর্ণ কমপ্লিট করতে হবে। হ্যাঁ, কারণ হচ্ছে তাকে তো রেজিস্ট্রেশন করাইতে হবে। তারপর হচ্ছে কালেক্ট এভিডেন্স, আপনি যেদিন অ্যাসেসমেন্ট হবেন সেদিন তার এভিডেন্স গুলোকে কালেক্ট করতে হবে। কন্ডাক্ট অ্যাসেসমেন্ট ইভেন্ট ইউজিং অ্যাসেসমেন্ট টুলস, আপনি অ্যাসেসমেন্ট কন্ডাক্ট করবেন, কি করবেন, অ্যাসেসমেন্ট মানে অ্যাসেসমেন্ট টুলস ব্যবহার করে বা ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে তার অ্যাসেসমেন্ট কন্ডাক্ট করবেন। এর মাধ্যমে আপনি কি করবেন, কালেক্ট এভিডেন্স করবেন। 3 নম্বর হচ্ছে মেক অ্যাসেসমেন্ট ডিসিশন ওয়েদার হি অর শি ইজ কম্পিটেন্ট অর নট ইয়েট কম্পিটেন্ট। আপনি সিদ্ধান্ত উপনীত হবেন ক্যান্ডিডেট কম্পিটেন্ট হয়েছে কিনা বা নট ইয়েট কম্পিটেন্ট হয়েছে কিনা। সেটা কিন্তু আপনার মানে পার্শিয়ালি হতে পারে, আবার ফুলও হতে পারে। মানে যদি রিটেন, ডেমো এবং ওরাল থাকে, কেউ কেউ 3টাই নট ইয়েট কম্পিটেন্ট হতে পারে, আবার দেখা গেলো একটা কম্পিটেন্ট হয়েছে, 2টাই নট ইয়েট কম্পিটেন্ট হয়েছে, সেটাও মানে ডিসিশনে আসতে হবে। রিভিউ অ্যাসেসমেন্ট প্রসেস, আমরা শুরু থেকে যে পর্যন্ত যতগুলো কাজ করলাম এই যে অ্যাসেসমেন্ট রিলেটেড মানে স্টেজে, সেই সবগুলো আমাদেরকে রিভিউ করতে হবে, যাতে তার মানে কোথাও যেন ভুল না হয়, কোনো কিছু যেন আমি ছেড়ে না যাই। সেই জন্য আমাকে রিভিউ অ্যাসেসমেন্ট প্রসেসটা করতে হবে। তারপরে সর্বশেষ করতে হবে কি, সর্বশেষের আগে রেকর্ড অ্যান্ড রিপোর্ট অ্যাসেসমেন্ট আউটকামস টু দ্য বিটিইবি। বিটিইবি বলা, যদি এখানে এনএসডিএ থাকে তাহলে এনএসডিএ লিখবেন। বলছে যে আমাকে এই যে রেকর্ড এবং রিপোর্ট সেটা করতে হবে কোথায়, অথরিটি বরাবর করতে হবে। আর হচ্ছে প্রোভাইড ফিডব্যাক টু ক্যান্ডিডেট, আপনাকে অবশ্যই ক্যান্ডিডেটকে ফিডব্যাক দিতে হবে। ক্যান্ডিডেট কেন কম্পিটেন্ট হলো না, নট ইয়েট কম্পিটেন্ট কেন হলো, কোন জায়গায় তার দুর্বলতা, তার ইমপ্রুভমেন্টের জায়গাগুলো, সেই জায়গাগুলোকে আপনাকে তাকে নিশ্চিত করতে হবে। এবং সেটা তাকে বুঝিয়ে দিতে হবে যে আপনার এই জায়গাটা ইমপ্রুভ করলে আপনি পরে কম্পিটেন্ট হওয়ার পথে আর কোনো বাধা থাকবে না। এখন বলছে হোয়াট ডাজ দ্য ক্যান্ডিডেট নিড টু নো বিফোর দ্য অ্যাসেসমেন্ট। একটা অ্যাসেসমেন্টে বসার আগে একজন ক্যান্ডিডেটকে কি কি জানতে হবে। পারপাস অফ দ্য অ্যাসেসমেন্ট, আমি কেন অ্যাসেসমেন্টে বসবো, এই পারপাসটা আমাকে জানতে হবে, আমার উদ্দেশ্যটা কি। ইউনিট অফ কম্পিটেন্সি দ্যাট ইজ বিইং অ্যাসেসড, আপনি কোন ইউনিট অফ কম্পিটেন্সির এগেনস্টে আপনি অ্যাসেসমেন্ট দিচ্ছেন, সেই ইউনিট অফ কম্পিটেন্সি গুলোকে আপনাকে জানতে হবে। এভিডেন্স রিকোয়ারমেন্ট, যে যে এভিডেন্স গুলো আপনাকে দিতে হবে সেই এভিডেন্স গুলো সম্পর্কে আপনার পূর্ণ ধারণা থাকতে হবে এবং সেগুলো পূর্ণ মাত্রায় আপনাকে পূর্ণভাবে জমা দিতে হবে। এভিডেন্স গ্যাদারিং মেথড, আমার যে এভিডেন্স গুলো আমার কাছ থেকে কালেক্ট করবে সেই এভিডেন্স গ্যাদারিং এর মেথডটা কি অ্যাপ্রোচে অ্যাসেসর আমাকে এই এভিডেন্স গুলো গ্যাদার করবে সেই সম্পর্কে আমার ধারণা থাকতে হবে। সেখানে আমার টাইমও থাকতে পারে। অ্যাসেসমেন্ট কন্ডিশন, অ্যাসেসমেন্টের কিছু কন্ডিশন থাকে, ক্রাইটেরিয়া থাকে, সেই অ্যাসেসমেন্টের কন্ডিশন গুলা ধরা হয় যে এখানে ইউনিট অফ কম্পিটেন্সি যে 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 কাজগুলোর কথা বলেছে সবগুলো কাজ পারে, এইরকম লোককেই অ্যাসেসমেন্ট না হয়। ওইখানে যদি আপনি সেলফ চেকে বলেন আমি এই কাজটা পারি না, কন্ডিশন গুলো ফুলফিল না করেন, তাহলে হচ্ছে সে অ্যাসেসমেন্ট নিতে পারবে না। তো অ্যাসেসমেন্ট কন্ডিশনটা আপনি জানতে হবে। রোল অফ অ্যাসেসর, একজন অ্যাসেসরের যে ভূমিকা সেই ভূমিকা সম্পর্কে সম্পূর্ণ ধারণা থাকতে হবে। এই কথাটাই বলা হয়েছে মূল্যায়ন ইভেন্টের আগে প্রার্থীকে জানতে হবে মূল্যায়নের উদ্দেশ্য, যোগ্যতার একক বা মূল্যায়ন করা হয়েছে কোন যোগ্যতার এককে বা ইউনিট অফ কম্পিটেন্সিটা কি, প্রমাণের প্রয়োজনীয়তা, প্রমাণ সংগ্রহের মেথড, মূল্যায়ন শর্তাবলী, মূল্যায়নকারীর ভূমিকা। এখন হচ্ছে অ্যাসেসমেন্ট প্ল্যানটা কি। একটি কোর্স বা প্রোগ্রাম বা ইউনিট অফ কম্পিটেন্সির জন্য একটি মূল্যায়ন পরিকল্পনা তৈরি করা হয়, যাতে কোর্স বা যোগ্যতার একটি ইউনিট বা ইউনিটগুলো মূল্যায়নের একটি ওভারভিউ প্রদান করা হয়। তাহলে বললো কি, অ্যাসেসমেন্ট প্ল্যান ইজ ডেভেলপড ফর কোর্স অ্যান্ড প্রোগ্রাম অর ইউনিট অফ কম্পিটেন্সি টু প্রোভাইড অ্যান ওভারভিউ অফ অ্যাসেসমেন্ট অফ দ্য কোর্স। আমাকে এই ইউনিট অফ কম্পিটেন্স এই যে আমাকে একটা ওভারভিউ প্রদান করে, টোটাল প্রসেস সম্পর্কে একটা ওভারভিউ প্রদান করে, মূল্যায়ন পরিকল্পনা তৈরি করা হয় যাতে কোর্স বা যোগ্যতার একটি ইউনিট মূল্যায়নের একটি টোটাল ওভারভিউ প্রদান করা হয়। তাহলে অ্যাসেসমেন্ট প্ল্যানটা কি আরো একটু ক্লিয়ার যদি করি, তাহলে ইন ডেভেলপিং অ্যাসেসমেন্ট প্ল্যান ইট ইজ এসেনশিয়াল টু কনসিডার দ্য ডাইমেনশন অফ কম্পিটেন্সি। কম্পিটেন্সির ডাইমেনশন 4টা আমাকে কনসিডার করতে হবে এবং টু হেল্প আস রিকগনাইজ কম্পিটেন্সি
দেয়ার ইজ 4 কোশ্চেন। আপনি 4টা কোশ্চেনের মাধ্যমে আপনার অ্যাসেসমেন্ট প্ল্যানটাকে তৈরি করতে পারবেন। ক্যান দিস পারসন ট্রান্সফার দিস স্কিল টু নিউ সিচুয়েশন? এই ব্যক্তি কি নতুন সিচুয়েশনে তার এই স্কিলটাকে ট্রান্সফার করতে পারবে, স্থানান্তরিত করতে পারবে? হাউ ডাজ দ্য পারসন রেসপন্স ওয়েন থিংস গো রং? যখন এই জিনিসটা ভুল পথে যায় বা ভুল হয় তখন সে কিভাবে এইটাই সে রেসপন্ড করতে পারবে কিনা। 3 নম্বরে বলছে হাউ ডাজ দ্য পারসন কোপ উইথ দ্য চেঞ্জ? যে পরিবর্তন আসবে সেই পরিবর্তনের সাথে এই পারসন কিভাবে কোপ করবে, এবং কন্ডিশন আন্ডার হুইচ দ্য টাস্ক ইজ বিং পারফর্মড। এবং 4 নম্বরে বলছে হাউ ডাজ দ্য পারসন ম্যানেজ দ্য টাস্ক অ্যাজ পার্ট অফ দ্য আদার ডিমান্ড অফ দ্য জব। বলছে যে পারসন কিভাবে টাস্কটাকে ম্যানেজ করবে অ্যাজ পার্ট অফ দ্য আদার ডিমান্ড অফ দ্য জব। এই যে 4 ডাইমেনশন, এই 4 ডাইমেনশন থেকে আমরা যে কোশ্চেন যদি করি তাহলে আমাদের অ্যাসেসমেন্ট প্ল্যানটা তৈরি করা সহজ হবে। এখন অ্যাসেসমেন্ট প্ল্যানের মধ্যে কি কি বিষয় কনসিডার করা হয় বা কি কি বিষয় থাকে? পারপাস থাকে, এইম অফ দ্য অ্যাসেসমেন্ট থাকে, কন্টেস্ট অফ দ্য অ্যাসেসমেন্ট থাকে। এই কন্টেস্ট অফ দ্য অ্যাসেসমেন্ট আমরা পরে আরো বিস্তারিত বুঝাবো। পারপাস অফ দ্য অ্যাসেসমেন্টও আমরা একটু পরে, কয়েকটা স্লাইড পরে আমরা ডিটেলস বলবো। রিলেভেন্ট বেঞ্চমার্ক অফ দ্য অ্যাসেসমেন্ট থাকে। আর থাকে হচ্ছে আদার অ্যাসেসমেন্ট ইনফরমেশন অ্যান্ড ডকুমেন্টেশন আইডেন্টিফাইড অ্যাজ রিলেভেন্ট সাচ আজ হোয়াট ইজ টু বি অ্যাসেসড, কি অ্যাসেস করা হবে, অ্যান্ড হাউ অ্যাসেসমেন্ট ইজ টেক প্লেস, কিভাবে অ্যাসেসমেন্ট নেওয়া হবে, হোয়ার অ্যাসেসমেন্ট ইজ টু টেক প্লেস, কোথায় অ্যাসেসমেন্ট নেওয়া হবে, হোয়েন অ্যাসেসমেন্ট ইজ টু টেক প্লেস, কখন নেওয়া হবে। এই কোশ্চেন গুলাও অ্যাসেসমেন্ট প্ল্যানের মধ্যে পাওয়া যায়। তাহলে এই যে আমার যে অ্যাসেসমেন্ট প্রসেস, এই অ্যাসেসমেন্ট প্রসেসটাকে আমি যদি পুরা দেখি এক পলকে, তাহলে এরকম: প্রথমে চেক দ্য এনভায়রনমেন্ট এবং ওয়ার্ক প্লেস, ইন্ট্রোডাকশন উইথ দ্য ক্যান্ডিডেট, আস্ক অ্যাবাউট ফর দ্য হুইচ অ্যাসেসমেন্ট হি কেম, সেলফ চেকলিস্ট ফিল আপ by self-checklist sheet, assessment registration process, event declaration to candidate, agreement document signed with candidate, attendance, written test, demonstration event, interview event, result event, বা cards given. All evidence and document are collected and submitted to BTA বা or NSDA. এই জিনিসটাকে আমি 3টা পার্টে ভাগ করছি। দেখেন প্রথমে কি করবে, আপনাকে তো হ্যাজার্ড চেকের জন্য অ্যাসেসর পুরা ওয়ার্ক প্লেস বা এনভায়রনমেন্টটাকে চেক করবে, যেটা অ্যাসেসমেন্ট নেওয়ার জন্য সাফিসিয়েন্ট সেফ কিনা ফর ওই দিনের জন্য, বা এনভায়রনমেন্ট অ্যাসেসমেন্ট ফ্রেন্ডলি কিনা। তারপর হচ্ছে সে তাকে ক্যান্ডিডেটের সাথে সে পরিচয় হবে, ক্যান্ডিডেটের কোথা থেকে আসছে, কি সে কি করবে সেগুলো সে বলবে। আস্ক অ্যাবাউট হুইচ অ্যাসেসমেন্ট, আস্ক অ্যাবাউট ফর হুইচ অ্যাসেসমেন্ট হি কেম, সে জিজ্ঞেস করবে যে কোন অ্যাসেসমেন্টের জন্য সে আসছে। সেলফ চেকলিস্ট, আপনি যে কাজগুলো দেওয়া আছে ইউনিট অফ কম্পিটেন্সির আন্ডারে যে টাস্কগুলো, সেইগুলা সে নিজে পারে কিনা সেটা সেলফ চেকলিস্টের মাধ্যমে সে ইয়েসে টিক দিবে। যদি নোতে টিক দেয় তাহলে কিন্তু অ্যাসেসর আর অ্যাসেসমেন্ট নিতে পারবে না। অ্যাসেসমেন্ট রেজিস্ট্রেশন প্রসেস সম্পর্কে সে বলবে। হ্যাঁ, আর হচ্ছে ইভেন্ট ডিক্লারেশন টু দ্য ক্যান্ডিডেট, যেমন হোয়াট অ্যান্ড হাউ মাচ ইভেন্ট, কোন কোন ইভেন্ট গুলো আছে এবং সেগুলোর টাইম কত, সিকুয়েন্স কত, এবং হচ্ছে লজিস্টিক ইনফরমেশন, কি কি লজিস্টিক আছে সেগুলো বলবে। আপিল রিলেটেড ইনফরমেশন, যে আপিল তার রেজাল্টের ফলাফলে তার যে কম্পিটেন্ট বা সে যখন নট ইয়েট কম্পিটেন্ট করলো কাউকে, সে যদি নট ইয়েট কম্পিটেন্টে সন্তুষ্ট না হয় তাহলে সে কিভাবে আপিল করতে পারবে এবং কত ঘন্টার মধ্যে আপিল করতে হবে, সেই পুরো প্রসেসটা যেন এই ক্যান্ডিডেটরা জানে। তো আরো আছে, যেমন এগ্রিমেন্ট ডকুমেন্ট সাইন্ড উইথ ক্যান্ডিডেট, একটা অ্যাসেসরের সাথে এগ্রিমেন্ট ডকুমেন্টে সাইন করবে, যেটা কর্তৃপক্ষের সাথে এগ্রিমেন্ট। তারপর হচ্ছে অ্যাটেন্ডেন্সে সে যে আজকে উপস্থিত আছে সেটাতে সিগনেচার প্রুফ কপি। তারপর হচ্ছে রিটেন টেস্ট, বা রিটেন কোশ্চেন ইয়ার, ডিসক্রাইব দ্য কোশ্চেন, সে প্রশ্নগুলো বর্ণনা করবে। ইনস্ট্রাকশন, মনিটর, সে মনিটর করবে সবাই কিভাবে এই রাইট ডাউন করতেছে, কেউ দেখাদেখি করতেছে কিনা। নেক্সট ইভেন্ট ইনফরমেশন, পরবর্তী যে ইভেন্ট আছে সেই ইভেন্টের যে এর পরেই শুরু হবে
ডেমনস্ট্রেশন, তো ডেমনস্ট্রেশন কতক্ষণ পর শুরু হবে, কিভাবে সবাইকে একবারে ডাকবে না এক এক করে ডাকবে সেইগুলো বর্ণনা করা। তারপর ডেমনস্ট্রেশন ইভেন্টের মধ্যে আছে কি ইনশিওর ক্যান্ডিডেট ইনক্লুসিভ আর ওএসএস ওএসএস, তার মানে অকুপেশন সেফটি সেফটি অ্যান্ড হেলথ, মানে এখানে হচ্ছে ক্যান্ডিডেটের জন্য মানে যে পিপি গুলা এবং অকুপেশনাল সেফটির যে ইস্যুগুলা সেগুলো হচ্ছে সে এখানে আপনার এনশিওর করবে। ইনস্ট্রাকশন শিট দিবে, যে ইনস্ট্রাকশন থাকবে তাকে কতগুলো জব করতে হবে, জব শিট থাকবে, জব শিটে টেক্সট অথবা পিকচারাল ভাবে ডিসক্রাইব করা থাকবে কোনটার পরে কোন কোন জিনিসগুলো করতে হবে ওই জবের, সিকোয়েন্সিয়াল ভাবে থাকবে। স্পেসিফিকেশনে আমি তো বলছি আগেই যে কন্ডিশন থাকে এবং হচ্ছে লজিক, মানে কন্ডিশন থাকে, লজিক থাকে, হ্যাঁ। আর ডেমনস্ট্রেশন চেকলিস্ট, যে অ্যাসেসর সে করবে কি ডেমনস্ট্রেশনে যে হচ্ছে সে ঠিক ঠিকভাবে সবগুলো করতে পারতেছে কিনা, নিজে নিজে করতেছে কিনা, সবগুলো সে চেকলিস্টে করবে। কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল আছে কিনা এই জিনিসগুলো সে চেক করবে। তারপর হচ্ছে ক্যান্ডিডেট পিপি ব্যবহার করতেছে কিনা, যথাযথ সেফগার্ড ব্যবহার করতেছে কিনা, সেগুলো সে ডেমনস্ট্রেশন চেকলিস্টে করবে। তারপর হচ্ছে ইন্টারভিউ ইভেন্ট। ইন্টারভিউ ইভেন্টে সবসময় হচ্ছে ইন্ডিভিজুয়াল ইন্টারভিউ নিবে। ক্যান্ডিডেট কমফোর্টকে যে আপনি ইজি থাকেন, আপনাদের কোনো সমস্যা নাই, আমরা খুব ফ্লেক্সিবল ওয়েতে আমরা ইন্টারভিউ নিব। হ্যাঁ, প্রথমে দেখা গেল যে সে যে জিনিসগুলো তাকে একটু কমফোর্ট করার জন্য একটু সহজ প্রশ্ন দিয়ে শুরু করা, আস্তে আস্তে জটিলের দিকে যাওয়া। ওরাল কোশ্চেন চেকলিস্ট, এই যে কোশ্চেনগুলো সে কোন কোন কোশ্চেনগুলো পারলো, কোন কোনগুলো পারলো না, সেগুলো একটা চেকলিস্ট থাকবে অ্যাসেসরের কাছে, সে চেকলিস্টে সে টিক দিবে। পরবর্তীতে এইগুলো ডকুমেন্টগুলো তার হচ্ছে এই মানে জাস্টিফিকেশনের জন্য, হ্যাঁ, রেজাল্ট জাস্টিফিকেশনের জন্য সহায়ক ভূমিকা পালন করবে। এবং যেটা করবে, ক্যান্ডিডেটকে বলবে আপনি ওয়েট করেন, আমরা আপনাদেরকে জানাবো। আপনার তো সর্বশেষ যেটা সেটা রেজাল্ট ইভেন্ট বা কার্স গিভেন ইভেন্ট, ইন্ডিভিজুয়ালি কল করবে। স্যান্ডউইচ মেথডে হচ্ছে আমাদের ফিডব্যাক দিবে, রেজাল্ট ডিক্লেয়ার করবে। হ্যাঁ, ফিডব্যাকের যে স্যান্ডউইচ মেথডে যে ফিডব্যাকটা দিবে, এই ফিডব্যাক সম্পর্কে আমাদের স্লাইডগুলো পরবর্তীতে আছে, আমরা ওইখানেই ডিটেলস আলোচনা করব যে ফিডব্যাকের ওয়েটা কি। হ্যাঁ, আপনারা জেনে রাখেন স্যান্ডউইচ মেথড হচ্ছে প্রথমে কিছু পজিটিভ কথা বলবো, তারপর হচ্ছে ইমপ্রুভমেন্টের জায়গাগুলো কথা বলবো, শেষে আবার পজিটিভ কথা বলবো। হ্যাঁ, তো গিভ কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট রেজাল্ট বা কার্স। এখন আর বাদ বাকি যত এই এভিডেন্স গুলো আছে এবং ডকুমেন্ট গুলো আছে কালেক্টেড টু সাবমিটেড টু বিটিইবি অর এনএসডি, যে ডকুমেন্ট গুলো আছে সব ডকুমেন্ট গুলো জড়ো করে সুন্দর মতো চেক করে আমরা কর্তৃপক্ষের কাছে জমা দিব। তো এটা আমাদের সিভিএলএম এর হচ্ছে 12 নম্বর সিভিএলএম এর পিডিএফ বইয়ে পেজে 65 হচ্ছে এটা আমাদের আছে। এটা সোজা কথা হচ্ছে আপনার পুরো অ্যাসেসমেন্টের দিনে যা যা সিকোয়েন্সিয়ালি যা যা হবে সবগুলো আমরা বললাম পার্ট 1, পার্ট 2, পার্ট 3 তে। এখন হচ্ছে আপিল প্রসেস নিয়ে আমরা একটু আগে কথা বলছিলাম যে আপিল প্রসেস কি। তো আপিল প্রসেস বলছে ইট ইজ এসেনশিয়াল দ্যাট ট্রেনি হ্যাভ অ্যাক্সেস টু এ process for appealing against the assessment decision. You must make the trainee aware of the right and how to assess it if necessary. তা বলছে যে যদি অ্যাসেসরের দেওয়া ফলাফলে যদি আপনি সন্তুষ্ট না হন, তাহলে আপনি কর্তৃপক্ষের কাছে অ্যাসেসরের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারেন যে উনি আমাকে নট ইয়েট কম্পিটেন্ট করছে, আসলে আমি এগুলা পারি, আমি এই কম্পিটেন্ট হব। তখন এইটা আপনার ওই অ্যাসেসর এবং ওই যে বোর্ড প্রতিনিধি উপস্থিত থাকা অবস্থায় আপনাকে এটা করতে হবে। একটা ফর্ম আছে, সেখানে এদেরও সিগনেচার লাগে এবং আপনারও সিগনেচার দিয়ে আপিল করতে হবে। তো এখন আপনি একজন অ্যাসেসর হিসাবে কখন অ্যাসেসমেন্ট বন্ধ করবেন? প্রথম বলছে যে নিরাপত্তার ঝুঁকি থাকলে, দেয়ার ইজ এনি ব্রিচ অফ সেফটি, নিরাপত্তার যদি কোনো ধরনের ঝুঁকি থাকে তাহলে হচ্ছে আমি অ্যাসেসমেন্ট বন্ধ করে দেব। প্রশিক্ষণার্থী যদি মানসিক চাপ অনুভব করে,
মূল্যায়ন বন্ধ করার অনুরোধ করে। যদি বলে যে আমি অ্যাসেসমেন্ট দিতে পারবো না, আমার শরীর খুবই খারাপ, আমি খুব স্ট্রেস ফিল করতেছি, তাহলে আপনি অ্যাসেসমেন্ট বন্ধ করবেন। যদি বলে যে মানে এমন এক ক্লিয়ার এভিডেন্স আপনার কাছে দৃশ্যমান বা আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কেউই কম্পিটেন্সি হবে না, হ্যাঁ কম্পিটেন্ট হবে না, কারো কম্পিটেন্ট হওয়ার সম্ভাবনা নাই, তাহলে হচ্ছে আপনি অ্যাসেসমেন্ট নিবেন না। বা সম্পত্তি বা সরঞ্জামের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, যদি দেখেন যে প্রপার্টি ড্যামেজের কোনো সম্ভাবনা বা ইকুইপমেন্ট ড্যামেজের সম্ভাবনা আছে, এরকম কোনো সম্ভাবনা থাকলে তাহলে আপনি অ্যাসেসমেন্ট নেবেন না। আর কেউ অ্যাক্সিডেন্ট বা অসুস্থ হলে আপনি এরকম যদি হয় তাহলে আপনি অ্যাসেসমেন্ট বন্ধ করবেন। আর একটা জিনিস হচ্ছে মূল্যায়ন উপাদানের উপর প্রভাব ফলে, মানে অ্যাসেসমেন্ট ইজ হ্যাভিং অ্যান ইফেক্ট অন প্রোডাকশন। হ্যাঁ, যদি প্রোডাকশন যদি আপনার যে অ্যাসেসমেন্ট বা মূল্যায়ন সেটা যদি প্রোডাকশনের উপর কোনো ধরনের হ্যাম্পার করে, যে দেখা গেল ওইটা একটা ফ্যাক্টরিতে ফ্যাক্টরি বেজে অ্যাসেসমেন্ট নিচ্ছেন, সেটা হচ্ছে ওই দিন একটা বড় প্রোডাকশন যাওয়ার কথা, সেটা হচ্ছে হ্যাম্পার হচ্ছে, তাহলে আপনি অ্যাসেসমেন্ট নেবেন না যখন কর্মক্ষেত্রে পরিচালিত হয়। ইকুইপমেন্ট ব্রেকস ডাউন, যদি কোনো টুলস বা ইকুইপমেন্ট নষ্ট বা ঘাটতি থাকে, একটা অ্যাসেসমেন্ট নিতে গেলে তো কিছু টুলস বা ইকুইপমেন্ট দরকার, সেগুলো যদি নষ্ট বা ঘাটতি থাকে, দেখা গেলো আছে কিন্তু ফাংশন করতেছে না, আবার হচ্ছে ঘাটতিও থাকতে পারে, তাহলে হচ্ছে আপনি অ্যাসেসমেন্ট স্টপ করবেন। এখন হোয়াট ইজ দ্য কন্টেস্ট অফ অ্যাসেসমেন্ট? অ্যাসেসমেন্টের কন্টেস্ট আমরা কি বলতেছি? Competency assessment must be done in a training center or in an actual or simulated workplace after completion of the training module. এটা কি বলছে? অ্যাকচুয়াল অথবা সিমুলেটেড ওয়ার্কপ্লেসে এই অ্যাসেসমেন্টটা হইতে পারে, এটাও একটা কন্টেস্ট। হু ক্যারি আউট দ্য অ্যাসেসমেন্ট? অ্যাসেসমেন্ট শুড বি ডান বাই এনএসডিএ সার্টিফাইড অ্যাসেসর। মূলত ব্যাপার হচ্ছে এই যে অ্যাসেসমেন্টটা, এটা আমার মানে যে অ্যাসেসমেন্টটা নিবে তাকে অবশ্যই এনএসডিএ সার্টিফাইড হতে হবে। সে যদি এনএসডিএ সার্টিফাইড হয় তাহলেই শুধুমাত্র অ্যাসেসমেন্ট নিতে পারবে। যদি বিটিবি হয় তাহলে বিটিবি সার্টিফাইড, যদি এনএসডিএ হয় তাহলে এনএসডিএ সার্টিফাইড অ্যাসেসর হতে হবে। অ্যান্ড দ্য পারপাস অফ দ্য অ্যাসেসমেন্ট, এই কন্টেস্টে অফ দ্য অ্যাসেসমেন্টের মধ্যে পারপাস অফ দ্য অ্যাসেসমেন্টও ইনক্লুড। আর সর্বশেষ রিলেশনশিপ বিটুইন কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড অ্যান্ড দ্য লার্নিং অ্যাক্টিভিটিস। এই যে রিলেশনশিপ কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড এবং হচ্ছে লার্নিং অ্যাক্টিভিটিস এর মধ্যে কন্টেস্ট অফ অ্যাসেসমেন্টের মধ্যে পড়ে। সোজা কথা, আপনি যে ট্রেনিংটা নিছেন সেই ট্রেনিংটা অনলাইন না সশরীরে সেটাও জিজ্ঞেস করবে। আরেকটি মুড হচ্ছে আরটিও মুডে হলে আসলে কতদিনের ট্রেনিং হয়েছে, হ্যাঁ এগুলো সব কন্টেস্ট অফ অ্যাসেসমেন্টে বলে। এবং অ্যাসেসমেন্টটা কে নিবে, হ্যাঁ সে কি সার্টিফাইড কিনা। তাহলে এখন হচ্ছে পারপাস অফ অ্যাসেসমেন্ট বলতেছি। দ্য পারপাস অফ অ্যাসেসমেন্ট ইজ ক্লোজলি লিঙ্কড টু ইটস কন্টেস্ট। এই যে পারপাস অফ দ্য অ্যাসেসমেন্ট কন্টেস্ট অফ অ্যাসেসমেন্টের সাথে একেবারে ক্লোজলি লিঙ্ক। অ্যাকচুয়ালি দ্য কন্টেস্ট ইনক্লুড দ্য পারপাস। তো এখন পারপাস অফ দ্য অ্যাসেসমেন্টের মধ্যে কি কি আছে? টু রিকগনাইজ প্রিয়র লার্নিং অ্যান্ড কারেন্ট কম্পিটেন্সি, তারপর টু আইডেন্টিফাই ট্রেনিং নিডস অর প্রোগ্রেস, টু ডিটারমাইন ট্রেনিং গ্যাপ, যে গ্যাপ of the candidate, to measure work performance, to meet organizational requirement of for work and operate equipment, develop new skills, to gain a particular qualification or license. মানে আমরা কেন আসছি কেন আসছি? আপনার বললেন ক্যান্ডিডেটরা বললো আমরা অ্যাসেসমেন্ট দিতে আসছি। কি উদ্দেশ্যে আসছি? আমরা তো সার্টিফিকেট দরকার, কেউ বললো আমি বিদেশ যাব সেই জন্য আমার পেপারস দরকার যে আমি কাজটা জানি, হ্যাঁ যে এটা। তো এই জিনিসটা হচ্ছে পারপাস অফ দ্য অ্যাসেসমেন্ট। আপনি কি উদ্দেশ্যে আসছেন? অ্যাসেসমেন্টের উদ্দেশ্য হচ্ছে একটা হচ্ছে ট্রেনিং এর যে নিড আর প্রোগ্রেস সেইটা হচ্ছে আইডেন্টিফাই করা। আমরা অ্যাসেসমেন্ট দিলে বুঝতে পারবো যে এই ট্রেনিং যে দেওয়া হয়েছে ট্রেনিং এর আসলে কতটুকু প্রোগ্রেস হয়েছে। আপনার যে আগের জানা এবং কারেন্ট কম্পিটেন্সি এই দুইটার মধ্যে হচ্ছে সমন্বয় খুঁজে পাওয়া যাবে, তাই না? আর আপনার কাজের পারফরমেন্স বোঝা যাবে যে আপনি কোন লেভেলে কাজ পারেন বা কি কাজের কতটুকু অগ্রগতি কতটুকু কি, এবং আপনি অর্গানাইজেশনাল রিকোয়ারমেন্ট ফর দ্য ওয়ার্ক আপনি মিট করতে পারেন কিনা সেটাও বোঝা যাবে।
তাহলে এগুলা পড়ছে হচ্ছে আমার পারপাস অফ দ্য অ্যাসেসমেন্টের মধ্যে। তাহলে আমি যদি বলি যে কন্টেস্ট অফ দ্য অ্যাসেসমেন্ট এবং পারপাস অফ দ্য অ্যাসেসমেন্ট এই দুইটা একই সাথে আমাদের বুঝতে হবে। এটা সিবিএলএম এর 12 নম্বর পিডিএফ বইয়ের পেজ নাম্বার হচ্ছে 36-এ আছে। এখন হোয়াট আর দ্য অর্গানাইজেশন লিগ্যাল অ্যান্ড ইথিক্যাল রিকোয়ারমেন্ট। তাহলে আমার অর্গানাইজেশন লিগ্যাল অ্যান্ড ইথিক্যাল রিকোয়ারমেন্টের মধ্যে অনেকগুলো আছে, আমার তো এতগুলো লেখা সম্ভব না। আমি 4 থেকে 5টা লিখলেই বুঝতে পারবে যে আমি এগুলো পারি। যেমন ডিফাইন্ড রিসোর্স প্যারামিটার। 2 নম্বরে আমরা দেখলাম মিউচুয়াল রিকগনিশন এগ্রিমেন্ট। আপনার তো একটা মিউচুয়াল রিকগনিশন এগ্রিমেন্ট থাকতে হবে। ইন্ডাস্ট্রি রিলেশনশিপ সিস্টেম অ্যান্ড প্রসেস। তারপর হচ্ছে আপনি লিখলেন এনটিভিকিউএফ বা ন্যাশনাল টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক। হ্যাঁ, আর হচ্ছে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। হ্যাঁ, তো আর একটা হচ্ছে রেজিস্ট্রেশন স্কোপ, হিউম্যান রিসোর্স পলিসি, লিগ্যাল রিকোয়ারমেন্ট, তারপরে রিলেভেন্ট ইন্ডাস্ট্রি কোড অর প্র্যাকটিস, কনফিডেন্সিয়ালিটি অ্যান্ড প্রাইভেসি রিকোয়ারমেন্ট। এখান থেকে আপনি 4-5টা লিখলে বুঝতে পারবে যে আপনি হোয়াট আর দ্য অর্গানাইজেশন লিগ্যাল অ্যান্ড ইথিক্যাল রিকোয়ারমেন্ট এই সম্পর্কে আপনার কতটুকু ধারণা আছে। এখন অ্যাসেসমেন্ট হচ্ছে কিন্তু আমাদের 2 ধরনের। যদি আমরা অ্যাসেসমেন্টকে ধরি, একটা হচ্ছে ফরমেটিভ অ্যাসেসমেন্ট যেটা প্রস্তুতিকালীন মূল্যায়ন, আর দ্বিতীয় হচ্ছে সামগ্রিক অ্যাসেসমেন্ট বা সামেটিভ অ্যাসেসমেন্ট যেটাকে আমরা চূড়ান্ত মূল্যায়ন বলি। দুইটার মধ্যে পার্থক্য কি? ফরমেটিভ অ্যাসেসমেন্ট হচ্ছে অন্তর্বর্তীকালীন বা প্রস্তুতকালীন মূল্যায়ন। পাঠদান চলাকালে এটা ট্রেনার দ্বারা পরিচালিত হয়, যা দ্বারা অংশগ্রহণকারী অন্তর্বর্তীকালীন অগ্রগতি পরিমাপ করা যায়। ফরমেটিভ অ্যাসেসমেন্টের উদ্দেশ্য হচ্ছে যখন আমাদের এই যে ট্রেনিংটা চলে তখন যে অ্যাসেসমেন্টটা হয় পাঠ চলাকালীন সময়, তাহলে অগ্রগতি বোঝা যায়। দেখা গেল 360 দিনের হচ্ছে কোর্স বা আমার হচ্ছে 3 মাসের কোর্স, প্রতি মাসে একটা করে ফরমেটিভ অ্যাসেসমেন্ট নিচ্ছে। তাহলে প্রথম মাসে যা পড়ালো বুঝতে পারলো তার মধ্যে শিক্ষার্থীদের মধ্যে কতটুকু আত্মস্থ হয়েছে বা শিক্ষার্থীদের মধ্যে কতটুকু আন্ডারস্ট্যান্ডিং লেভেল আসছে। পরের মাসে দেখলে বোঝা যাবে দ্বিতীয় পর্যন্ত কতটুকু, কাকে বেশি গুরুত্ব দিতে হবে, কাকে হচ্ছে কনসেন্ট্রেশন দিয়ে তার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটাকে হচ্ছে আপ্রাইজ করতে হবে, সেটা তখন বোঝা যায়। Formative assessment is conduct during training. It is designed and conducted by the trainer. Formative assessment সবসময় হচ্ছে ডিউরিং ট্রেনিং হয় এবং ট্রেনারদের মাধ্যমে কন্ডাক্ট করা হয়। সামেটিভ অ্যাসেসমেন্ট কি? সামগ্রিক বা চূড়ান্ত মূল্যায়ন। সামগ্রিক চূড়ান্ত মূল্যায়ন হচ্ছে পাঠদান শেষে অ্যাসেসর দ্বারা পরিচালিত এবং সনদায়ন করা হয়। এটা কিন্তু আউটসাইডার যে অ্যাসেসর, সার্টিফাইড অ্যাসেসর, সে হচ্ছে এটা পরিচালনা করে এবং এর পরবর্তীতে এখানে কিন্তু ইমপ্রুভমেন্টের কোনো আর সুযোগ নেই। এটা একেবারে ফাইনাল রেজাল্ট। হ্যাঁ, তো চূড়ান্ত মূল্যায়ন এবং এর পরবর্তীতে যেটা হয় সনদায়ন করা হয়। তো বলছে সামেটিভ অ্যাসেসমেন্ট ইজ ইউজুয়ালি কন্ডাক্ট at the end of the period of training. This kind of assessment is used for the purpose of the recognition or certification. এটা ইংরেজিতে আমরা আসলে লিখতে পারবো যে কাইন্ড অফ অ্যাসেসমেন্ট ইউজড ফর পারপাস অফ রিকগনিশন অর সার্টিফিকেশন আর অ্যাসেসড বাই দ্য সার্টিফাইড অ্যাসেসর। আপনারা যদি আমাদের এই চ্যানেলটাকে লাইক দেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, তাহলে দেখা গেল আমরা উৎসাহ পাবো। সাবস্ক্রাইব করলে হয় কি, এরকম আরো যত আমরা ভিডিও বা কন্টেন্ট ডেভেলপ করব সেই কন্টেন্ট ডেভেলপ গুলো আপনাদের কাছে অটো চলে যাবে, বেল আইকন চাপা থাকবে। আর কমেন্টসে আপনারা আপনাদের মূল্যবান ফিডব্যাক দিবেন, আমাদের ইমপ্রুভমেন্টের জায়গাগুলো আপনারা আমাদের ধরিয়ে দিবেন। আর যদি কোনো ভুল করে থাকি শুধরে দেবেন এবং হচ্ছে আপনাদেরই একজন মানুষ হিসেবে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের মতো বা আমাদের মতো যারা হচ্ছে টিবেটকে ভালোবাসি সেই সব মানুষরা যেন সবাই এই চ্যানেলটার সন্ধান পায়, সেই জন্য বেশি বেশি শেয়ার করুন। এখন বলতেছে যে আমি যে অ্যাসেসমেন্ট যে মানে প্রিন্সিপাল অফ কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট, একটা কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্টের প্রিন্সিপাল কয়টা, এইটা আমার সিবিএলএম 10-এর পেজ নাম্বার 23-এও আছে। হ্যাঁ, সেই জন্য এটা তো 12-তে আছে, আবার 13-তে 10-এও আছে, 10-এর পেজ নাম্বার 23-এও আছে। তাহলে 4টা, একটা হচ্ছে ভ্যালিড, একটা হচ্ছে রিলায়েবল, আর একটা ফ্লেক্সিবল, আর একটা হচ্ছে ফেয়ার। ভ্যালিড, রিলায়েবল, ফ্লেক্সিবল, ফেয়ার। এখন ভ্যালিড বলতে আমি কি বুঝি?
অ্যাসেসমেন্ট বৈধ হয়, আহ, আমি যদি বলি অ্যাসেসমেন্ট বৈধ হয় যখন তারা অ্যাসেস করে যা তারা অ্যাসেস করার দাবি করে, মানে একজন অ্যাসেসর যখন যা অ্যাসেস করার দাবি করে তা যখন অ্যাসেস করতে পারে তখন অ্যাসেসমেন্টে আমরা তখন ভ্যালিড বলি। অ্যাসেসমেন্টে কি কি অ্যাসেস করতে, অ্যাসেসরকে কি কি অ্যাসেস করতে হবে সে সম্পর্কে সম্পূর্ণ সচেতন। আমি অ্যাজ এ অ্যাসেসর আমি জানি আমাকে কি কি অ্যাসেস করতে হবে, এটা আমি একেবারে ওকিবহাল, তখন এটা হচ্ছে অ্যাসেসমেন্ট ভ্যালিড হবে। প্রমাণ যথেষ্ট হলে বৈধতা অর্জিত হয়। আমি সাফিসিয়েন্ট এভিডেন্স যখন আমার কাছে থাকবে সেটা আমার অ্যাসেসমেন্টটা ভ্যালিড হবে। দক্ষতার মূল্যায়নের ব্যবহারিক প্রয়োগের সাথে জ্ঞান ও দক্ষতার একীভূত করা উচিত। হ্যাঁ, আমার যে ব্যবহারিক প্রয়োগের সাথে জ্ঞান এবং দক্ষতার একীভূত যখন হবে তখনই হচ্ছে আমার এই অ্যাসেসমেন্টটা ভ্যালিড হবে। এই কথাটা ইংরেজিতে বলছে, অ্যাসেসমেন্ট আর ভ্যালিড হোয়েন দে অ্যাসেস হোয়াট দে ক্লেম টু অ্যাসেস। সে যা অ্যাসেস করতে চাচ্ছে, অ্যাসেসর আর ফুললি অ্যাওয়ার অফ হোয়াট ইজ টু বি অ্যাসেসড। অ্যাসেসর জানে যে কি অ্যাসেস করতে হবে। ভ্যালিডিটি ইজ অ্যাচিভড when evidence is sufficient. এভিডেন্স যখন পর্যাপ্ত তখন ভ্যালিডিটি অর্জিত হবে। অ্যাসেসমেন্ট অফ কম্পিটেন্সি শুড ইন্টিগ্রেটেড, মানে অ্যাসেসমেন্ট অফ কম্পিটেন্সি অবশ্যই ইন্টিগ্রেটেড থাকবে, মানে সংযুক্ত থাকবে নলেজ স্কিল উইথ প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। নলেজ স্কিল এবং প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনের সাথে এটা ইন্টিগ্রেটেড করা থাকবে অ্যাসেসমেন্ট অফ কম্পিটেন্সি। 2 নম্বরে আমরা যেটা বললাম রিলায়েবিলিটি। রিলায়েবিলিটি কি? রিলায়েবিলিটি ইজ এ কনসিস্টেন্সি, ধারাবাহিকতা, এন্ড অ্যাকুরেসি, এবং অ্যাকুরেসি তো আমরা বুঝি অফ দ্য অ্যাসেসমেন্ট প্রসেস। তাহলে দ্বিতীয়তে আমরা বলছি কি রিলায়েবল অ্যাসেসমেন্ট গিভ দ্য সেম আউটকাম ডিফারেন্ট কন্টেক্সট এন্ড টাইম রিগার্ডলেস অফ দ্য অ্যাসেসর। এই ইউনিট অফ কম্পিটেন্সিতে এই প্রশ্নপক্ষে যদি আমি জায়গায় মোহাম্মদ মাজেদুল ইসলাম অ্যাসেসরের জায়গায় যদি রাজিয়া খান অ্যাসেসর আসে রেজাল্ট একই আসবে। তো বিষয়টা হচ্ছে এখানে অ্যাসেসর বিষয় না, অ্যাসেসরের কারণে যে দেখা গেল 2 জন কম্পিটেন্টের জায়গায় 6 জন কম্পিটেন্ট হয়ে যাবে বিষয়টা তা না, এইটাই বলছে রিগার্ডলেস অফ অ্যাসেসর। অ্যাসেসর যেই আসুক এই এই কম্পিটেন্ট এই 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 এভিডেন্সের দেখে আমরা যে এভিডেন্স গুলো জমা দিলাম এজ এ ক্যান্ডিডেট এবং অ্যাসেসর হিসাবে যে এভিডেন্স গুলো কালেক্ট করলো সেই কালেক্টের ভিত্তিতে যে জাস্টিফিকেশন হবে সেখানে অ্যাসেসর যেই আসুক সে একই ধরনের রেজাল্ট দিবে বা ফলাফল ঘোষণা করবে। রিলায়েবল মূল্যায়ন প্রক্রিয়ার ধারাবাহিকতা এবং নির্ভুলতা এবং একটি নির্ভরযোগ্য মূল্যায়নকারী নির্বিশেষে বিভিন্ন প্রেক্ষাপট ও সময় একই ফলাফল দেয়। ওইটি বলছে যে ফলাফলটা একই হবে যেই আসুক অ্যাসেসর। এখন বলছে যে মানে এই যে প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্ট আর রুলস অফ এভিডেন্স এই দুইটা থেকে কিন্তু যে কোনো একটা কম বেশি আসে, হয়তোবা ওইরকম আসে, মানে পুরোটা আসে না, হয়তোবা রিলেভেন্ট আসে, বা বলা হয় যে যে আপনি সাফিসিয়েন্ট, মানে রুলস অফ এভিডেন্স থেকে দেখা গেল বললো যে ভ্যালিড আর সাফিসিয়েন্ট বলতে কি বোঝায়, বা ওইখান থেকে 4টা থেকে একটা বললো এরকম, বা 2টা বললো এরকম। তাহলে হচ্ছে আমার রুলস অফ এভিডেন্সের মধ্যে আছে কি ভ্যালিড আছে, সাফিসিয়েন্ট আছে, অথেন্টিক আছে, কারেন্ট আছে, কনসিস্টেন্ট আছে এন্ড রিসেন্ট আছে। তাহলে আমি বলবো যে রুলস অফ এভিডেন্স হচ্ছে আমার এই যে সিবিএলএম 10-এর পেজ নাম্বার 57 খুব সুন্দর করে স্পষ্ট করে বলা আছে, আবার 12-ও আছে। হ্যাঁ, তো ভ্যালিড, কারেন্ট, সাফিসিয়েন্ট, অথেন্টিক, কনসিস্টেন্ট, রিসেন্ট। এখন আমরা একটু দেখব এগুলো আমাদের কি বলে। আমরা যে সিবিএলএম 12 সেই সিবিএলএম 12-তে 84-এ আমি এই রুলস অফ এভিডেন্সটা পাবো, আর যদি আমি সিবিএলএম 10-এ যাই তাহলে পেজ নাম্বার 57-তে পাবো। এখন ভ্যালিড বলতে কি বোঝাচ্ছি? ভ্যালিড বলতে এখানে বোঝাচ্ছি ডাজ দ্য এভিডেন্স রিলেট টু কারেন্ট ভার্সন অফ স্ট্যান্ডার্ড। এটা কি কারেন্ট ভার্সন কিনা, সর্বশেষ বা কারেন্ট ভার্সন কিনা, স্ট্যান্ডার্ড, হ্যাঁ কারেন্ট ভার্সন অফ স্ট্যান্ডার্ড কিনা। ডাজ দ্য এভিডেন্স রিলেভেন্ট দ্য এলিমেন্ট অ্যান্ড পারফরমেন্স ক্রাইটেরিয়া ইন দ্য স্ট্যান্ডার্ড। এই যে এভিডেন্স সেই এভিডেন্স কি রিলেট করে রিলেভেন্ট কিনা এলিমেন্ট অ্যান্ড পারফরমেন্স ক্রাইটেরিয়া, যে আমাদের সিএসএস এ পারফরমেন্স ক্রাইটেরিয়া এবং এলিমেন্টস আছে তার সাথে এটা রিলেভেন্ট কিনা। আর যে ডাজ দ্য এভিডেন্স কনসিস্টেন্ট উইথ দ্য রেঞ্জ অফ ভেরিয়েবল অ্যান্ড এভিডেন্স গাইড। এই যে এভিডেন্স তা হচ্ছে রেঞ্জ অফ ভেরিয়েবল এবং এভিডেন্স গাইডের সাথে
কনসিস্টেন্ট কিনা, এই তিনটা হলে আমরা বলবো এটা ভ্যালিড। আর সাফিসিয়েন্টের ক্ষেত্রে বলছে ডাজ দ্য এভিডেন্স মিট দ্য 4 ডাইমেনশন অফ কম্পিটেন্সি। আমার যে ডাইমেনশন আছে কম্পিটেন্সি, 4টা ডাইমেনশন, হ্যাঁ, তো এই 4টা ডাইমেনশনের সাথে যখন মানে মানে মিলবে তখন হচ্ছে আমি তাকে সাফিসিয়েন্ট বলবো। ডাজ দ্য এভিডেন্স কভার অল দ্য এলিমেন্টস, যদি এভিডেন্স সবগুলো এলিমেন্টস কভার করে তখন আমি বলবো এটা সাফিসিয়েন্ট। আর অথেন্টিক হচ্ছে যদি এটা ক্যান্ডিডেটের নিজের হাতের কাজ করা হয়, যে ইজ দ্য এভিডেন্স ক্যান্ডিডেটস ওন ওয়ার্ক, এটা কি এভিডেন্সের নিজের ওয়ার্ক না অন্য কেউ করে দিচ্ছে, যদি নিজের ওয়ার্ক হয় তাহলে আমরা বলবো অথেন্টিক। আর কারেন্ট, ডাজ দ্য এভিডেন্স রিফ্লেক্ট ক্যান্ডিডেট কারেন্ট নলেজ, এটা এভিডেন্স কি ক্যান্ডিডেটের কারেন্ট নলেজকে রিপ্রেজেন্ট করতেছে কিনা, যদি কারেন্ট নলেজকে রিপ্রেজেন্ট করে তাহলে তো আমি কারেন্ট বলবো। আর কনসিস্টেন্ট, does the evidence show that candidate consistently meet the standard under workplace condition, workplace candidate consistently এই স্ট্যান্ডার্ড মেইনটেইন করে কাজগুলো করতে পারবে কিনা, এইটা যদি রিপ্রেজেন্ট করে এভিডেন্স তাহলে তাকে আমি বলবো কনসিস্টেন্ট। আর রিসেন্ট হচ্ছে does the evidence less than 5 years old, এই এভিডেন্সটা 5 বছরের মানে নিচে কিনা, মানে 5 বছরের, এটা 5 বছর এখনো হয় নাই, যদি এটা 5 বছর না হয়ে থাকে তাহলে আমি তাকে রিসেন্ট বলবো। 5 বছর উপরে গেলে, যদি এটা এভিডেন্সটার বয়স 5 বছর উপরে হয় তাহলে আমরা রিসেন্ট বলবো না, মানে এই 5 বছরের মধ্যে আপডেট করা হয়েছে এরকম একটা অবস্থা, হালনাগাদ করা। তা এখন বলছে কি এভিডেন্স আসলে কত প্রকার? এভিডেন্স হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ডিরেক্ট এভিডেন্স আর একটা হচ্ছে ইনডিরেক্ট এভিডেন্স। এখন ডিরেক্ট এভিডেন্স ইজ এভিডেন্স দ্যাট ক্যান বি অবজার্ভ অর উইটনেসড বাই দ্য অ্যাসেসর, তাকে আমরা ডিরেক্ট বলতেছি। আর ইনডিরেক্ট এভিডেন্স ইজ এভিডেন্স দ্য ক্যান্ডিডেট ওয়ার্ক দ্যাট ক্যান বি রিভিউড অর এক্সামিন বাই দ্য অ্যাসেসর। ডিরেক্ট অবজার্ভ করতে পারবে না কিন্তু সে রিভিউ করতে পারবে অথবা এক্সামিন করতে পারবে। তাহলে আসি ডিরেক্ট এভিডেন্সের মধ্যে কি কি পড়ে? ওরাল কোশ্চেনিং পড়ে, ডেমনস্ট্রেশন পড়ে, ইভ্যালুয়েশন অফ অ্যাকচুয়াল প্রোডাক্ট পড়ে। হ্যাঁ, আমরা এগুলো লিখে দেবো। অবজারভেশন অফ অ্যাক্টিভিটিস ডান বাই দ্য ক্যান্ডিডেট, ক্যান্ডিডেট যে কাজগুলো করতেছে সেগুলো ডিরেক্ট এভিডেন্স। ওরাল কোশ্চেনিং, মৌখিক যে প্রশ্নগুলা উত্তর দিতেছে সে, এটা ডেমনস্ট্রেশন, প্র্যাকটিক্যাল, সে প্র্যাকটিক্যালের মধ্যে স্পেসিফিক স্কিল তার আছে কিনা যে কমপ্লিট টাস্কটা কমপ্লিট করার জন্য। তাহলে আমরা বুঝতে পারলাম যে ডিরেক্ট এভিডেন্স। ইনডিরেক্ট এভিডেন্সের মধ্যে দেখেন ভিডিও প্রেজেন্টেশন, আপনি একটা ভিডিও প্রেজেন্টেশন দিলেন, আগে ফটোগ্রাফ, আপনি কোথায় দুবাইতে কাজ করছেন সেই দুবাইয়ের ছবি কিছু দিলেন, আপনি রিটেন টেস্ট দিলেন, সেটা হচ্ছে রিটেন টেস্ট অফ আন্ডারপিনিং নলেজ, সেটা হচ্ছে আমাদের কিন্তু ইনডিরেক্ট এভিডেন্সের মধ্যে। আপনি একটা জিনিস মনে রাখবেন, ডিরেক্ট এভিডেন্সের মধ্যে হচ্ছে আমার ডেমো আর হচ্ছে ওরাল, আর রিটেন টেস্ট কিন্তু অবশ্যই ইনডিরেক্ট এভিডেন্সের মধ্যে, অনেক সময় এরা অবজেক্টিভে আসে। তারপর এভিডেন্স অফ ট্রেনিং, আপনি দেখাইলেন আমি সিঙ্গাপুরে একটা ট্রেনিং করছি, বা আমি এই অর্থ মন্ত্রণালয়ের এই প্রজেক্টের আন্ডারে এইখান থেকে স্কিলের বা বিটিবি ও এনএসডি একটা ট্রেনিং করছি, সেই এভিডেন্স দেখাইলেন। তো আবার যেখানে কাজ করছেন সেইখানে টেস্টিমোনিয়াল বা প্রশংসাপত্র দেখাইলেন যে উনি আমাদের এখানে সততার সহিত এত বছর এই কাজগুলো করছে। এই যে বিষয়গুলো, এগুলো সব ইনডাইরেক্ট এভিডেন্স। এগুলার ভিত্তিতেও অ্যাসেসর ক্যান্ডিডেটের যে কম্পিটেন্সি সেটা মূল্যায়ন করতে পারে। আমরা মনে রাখবো সিবিটিএতে আমাদের যে এখানে যে অ্যাসেসমেন্ট হবে সেই অ্যাসেসমেন্টের মেথড হচ্ছে নরমালি 3টা: রিটেন, ডেমনস্ট্রেশন, ওরাল। প্রথমে রিটেন নেবে, তারপর ডেমো হবে, তারপর হচ্ছে ওরাল। এখন আমি যদি রিটেন হয় আমার মেথড, তাহলে অ্যাসেসমেন্ট টুলস কি? অবশ্যই রিটেন কোশ্চেনিয়ার, যে কোশ্চেনিয়ারের মাধ্যমে আমার এই রিটেন টেস্টটা নেওয়া হবে। তাহলে এভিডেন্স কি? আমি রিটেন কোশ্চেনিয়ার দেখে আমি যদি প্রশ্ন উত্তরপত্রে লেখি, সেই উত্তরপত্রই তো বলবে যে আমার কতটুকু নলেজ স্কিল আছে, সেগুলো বলবে এভিডেন্স। তাহলে ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে কি? ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে অ্যাসেসমেন্ট টুল হচ্ছে জব শিট, আর এভিডেন্স হচ্ছে অবজারভেশন শিট। আমার যে জব শিট দিয়ে হচ্ছে আমি এই কাজটা করতেছি জব শিট অনুযায়ী, আর অ্যাসেসর সে তার পিছন থেকে সে আমাকে ডিস্টার্ব না করে চেক লিস্টে, সে অবজারভেশন চেক লিস্টে সে দাগ দিতেছে যে না কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল আছে,
সে সেফটি সম্পর্কে অ্যাওয়ার, সে নিজে নিজে কাজ করতে পারে, সে কাজগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখতেছে, হ্যাঁ, এবং ক্রোনোলজিক্যালি সে এই কাজগুলো করতেছে। আবার ওরাল যদি হয় আমার মেথড, তাহলে হচ্ছে আমার অ্যাসেসমেন্ট টুলস হচ্ছে ওরাল কোশ্চেন শিট। কারণ আমি যে কোশ্চেনের উত্তর দিব, মানে উত্তর কালেক্ট করবো, সেটা কি ওরাল কোশ্চেন না থাকলে তার আমি উত্তর কি করতে পারবো। আর এই যে উত্তরগুলো আমি দেবো, আমি কোন কোন প্রশ্নের উত্তরটা পারছি সেটা কিন্তু আমি আমার যে অ্যান্সার শিট আছে, ওরাল অ্যান্সার শিটে আমি টিক দিব বা চেক লিস্টে আমি টিক দিব। সেটা দেখে পরে এটা প্রমাণ পাওয়া যাবে সেইকে তাকে 6টা কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে, সে 4টা পারছে, 2টা পারে নাই। তাহলে যদি কখনো এরকম আসে যে মেথড, অ্যাসেসমেন্ট টুলস আর এভিডেন্সের মধ্যে পার্থক্য কি, মেথড হচ্ছে আমার একটা পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে আমি অ্যাসেসমেন্টের এভিডেন্স মানে গ্যাদার করব অ্যাসেসমেন্ট টুলস এর সহায়তা। হ্যাঁ, কারণ অ্যাসেসমেন্ট টুলস আমাকে এভিডেন্স কালেক্ট করতে সহায়তা করবে। এখন কমন কিছু ইরর আছে অ্যাসেসরদের, যে কমন ইরর গুলা অ্যাসেসররা সাধারণত অ্যাসেসমেন্ট কন্ডাক্ট করার ক্ষেত্রে করে থাকে। একটা হচ্ছে হ্যালো ইফেক্ট, দ্য হর্ন ইফেক্ট, ফেলিং টু রেকর্ড, ফেলিং টু অবজার্ভ আর ওভারলুকিং চিটিং। এই 5টা তার হচ্ছে কমন ইরর। তা অনেক সময় আসে যে কমন ইরর গুলো লেখো, অনেক সময় আসে হ্যালো ইফেক্ট এবং হর্ন ইফেক্ট বলতে কি বোঝায়, এটা আমাদের সিবিএলএম 12 85 নম্বর পেজে আছে। এখন হ্যালো ইফেক্টটা কি? হ্যালো ইফেক্টটা হচ্ছে খুব সহজে যদি আমি বলি যে উনি ভালো চাকরি করে, উনি অর্থ মন্ত্রণালয় বা এনএসডিএ বা বিটিভিতে আছে, উনি এগুলো সব জানেন, সুসম্পর্ক, সুখ্যাতি বা আপনার পূর্ব পরিচিত, এর ভিত্তিতে প্রশিক্ষণার্থীদেরকে আপনি একটা ইতিবাচক সিদ্ধান্ত নিলেন, এটাই হচ্ছে হ্যালো ইফেক্ট। সোজা কথা, কাউকে প্রাথমিক পর্যায়ে দেখে তার কাজ সম্পর্কে বিশেষ ইতিবাচক মন্তব্য করা, যে উনি কাজটা খুব ভালো পারবে, ওনার পোশাক আশাক ব্যাকগ্রাউন্ড দেখে ইতিবাচক মন্তব্য ধারণা করা, যা রেজাল্টের উপর একটা ইতিবাচক প্রভাব বিস্তার করে, এটা হচ্ছে আমার হ্যালো ইফেক্ট। মেকিং পজিটিভ জাজমেন্ট অ্যাবাউট এ ট্রেনিং বেসড অন দ্য রিপুটেশন অর ইউর পার্সোনাল প্রেফারেন্স, এই কথাটাই বলছে হ্যালো ইফেক্টে। হর্ন ইফেক্ট কি? জিনিসটা উল্টো, যে আমার খারাপ সম্পর্ক, এখন আমি তার একটা প্রতিশোধ দিলাম। কুখ্যাতি, আমি ব্যক্তিগত ভাবে তারে পছন্দ করি না, আমি তাকে দেখে বললাম যে ও মোটা মানুষে কাজ করতে পারবে না, ও কালো মানুষের কাজ করতে পারবে না, আমি বললাম যে ও রিমোটের ইয়ে দিয়ে আসছে, ওরে দিয়ে কাজ হবে না। এই যে নেতিবাচক সিদ্ধান্ত, যেটা অ্যাসেসমেন্টের রেজাল্টের উপর প্রভাব বিস্তার করে, নেতিবাচক প্রভাব বিস্তার করে, তাকে বলা হয় হর্ন ইফেক্ট। হ্যালো ইফেক্টের অপোজিটটাই হচ্ছে হর্ন ইফেক্ট। আমি আসলে মেজার তাকে জাস্টিফাই করব বেসড অন দ্য এভিডেন্স, আমি কোনো কিছু না জাজ করেই তার সম্পর্কে নেগেটিভ পজিটিভ কোনোটাই আমি করতে পারি না। বলছে মেকিং নেগেটিভ জাজমেন্ট ইনফ্লুয়েন্সড বাই এ ফার্স্ট ইমপ্রেশন, প্রথম দেখাই আমি একটা নেগেটিভ ধারণা করে ফেললাম। এ কমন এক্সাম্পল অফ দিস ইজ ওভারওয়েট পিপল। একটা ওভারওয়েট পিপলকে দেখে বললাম যে তো কাজ করতে পারবো না, ও আনফরচুনেটলি আর অফেন স্টোরি টাইপ অ্যাজ বিং লেজি। আমি তাকে বললাম সে তো সে তো একটা অলস ব্যক্তি, হ্যাঁ, এই ধরনের লোক বেশিরভাগ সময় হচ্ছে ইরেসপন্সিবল হয়, এই কথাগুলো বললাম পূর্ব থেকে না জেনে সম্পর্কে, সেটাই হচ্ছে হর্ন ইফেক্ট। ফেলিং টু রেকর্ড, আমার পর্যাপ্ত এবং যথাযথ আমার একটা অ্যাসেসমেন্ট প্ল্যান থাকবে, সেই অ্যাসেসমেন্ট প্ল্যানটা পর্যাপ্ত না, এবং হচ্ছে আমি পরিকল্পনা, সঠিক পরিকল্পনা এবং প্রয়োজনীয় এবং সঠিক পরিকল্পনা না থাকার কারণে প্রয়োজনীয় যে বিষয়গুলো আমার আসলে রেকর্ড করা দরকার, আমি ফেল করছি ডিউ টু ইনএডুকুয়েট প্ল্যানিং ফর অর আন্ডারএস্টিমেশন অফ রেকর্ডিং রিকোয়ারমেন্ট। আমার ধারণা না থাকার কারণে, আন্ডারএস্টিমেশন থাকার কারণে এবং হচ্ছে ইনএডুকুয়েট প্ল্যানিং থাকার কারণে আমি হচ্ছে রেকর্ড করতে মানে ব্যর্থ হয়েছি, সেইটা। আবার ফেলিং টু অবজার্ভ, আমি অনেকগুলো ক্যান্ডিডেটকে অ্যাসেসমেন্ট করতে গেলাম, বিশেষ করে যখন বিপুল সংখ্যক শিক্ষার্থীকে মূল্যায়ন করা হয়, যখন অভিজ্ঞতা এবং প্রস্তুতি না থাকে একসাথে। দেখা গেল যে আমি অনেকগুলা 20 জন বা 25 জনে অ্যাসেস করতে যদি যাই কোথাও, যদিও এটা নিয়ম নাই, এটা প্রত্যেকটা জায়গা থেকে মানে বলে দেয় যে কতজন, দেখা গেল 12 জন বা 10 জন, এরকম ডিফাইন করা থাকে, এর বেশি করতে পারবে না।
হ্যাঁ, তো সেক্ষেত্রে হচ্ছে কি দেখা গেল যে বড় সংখ্যক শিক্ষা মানে বিপুল সংখ্যক প্রশিক্ষণার্থীদের মূল্যায়ন করা হয়, তখন অভিজ্ঞতা এবং প্রস্তুতি না থাকার কারণে ক্রিটিক্যাল বিষয়গুলো পর্যবেক্ষণ করতে দেখা গেল যে সে কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিল আছে কিনা সেটা সে দেখতে পারলো না, মানে ভুলে গেল, অবজার্ভ করতে খেয়াল করতে পারলো না। তারপর সে পিপিটা ঠিক মতো মেনটেন করছে কিনা, সেফগার্ডটা কি ভুলে গেল। এটা বলছে মিসিং ক্রিটিক্যাল পয়েন্ট অর কিউ কিউ ডিউ টু inexperience or lack of preparation requirement, especially when assessing large number of training. Overlooking cheating. আমি চিন্তা করলাম আমার দেখা দেখি করে লিখতেছি, এগুলো আমার না দেখলে চলবে, আমি রুমের বাইরে গিয়ে দাঁড়াই থাকলাম, আমি আর একদিক ফোন চাপান ভান করে থাকলাম, আমি ফোন আসছে ফোনে কথা বলার একটা অ্যাটিটিউড নিয়ে থাকলাম। হ্যাঁ, বিশেষ করে বাইরের চাপে যখন নত হয় বলে দিল যে আমাদের কিন্তু এটা আপনার 80% লাগবেই, তখন আমি কোনো না কোনো লোভে পড়ে বা কোনো ফোনের চাপে আমি প্রতারণা দেখেও না দেখার ভান করলাম। বিং আনউইলিং টু কনফ্রন্ট চিটিং, আমি চিটিং এর সম্মুখীন হইতে চাচ্ছিলাম না, আমি চাইছি সে গোপনে গোপনে চিটিং করুক, আমি দেখেও না দেখার ভান করলাম। হ্যাঁ, অর বিহাইন্ড টু আন্ডার প্রেশার, আউটসাইড প্রেশার, বাইরের ক্ষমতার ব্যক্তিরা ফোন করলো। Some other common concern associated with the workplace association. অনেক সময় ওয়ার্কপ্লেস গেলে অ্যাসোসিয়েটদের একটা প্রেশার থাকে, এইটাই বলছে। What is assessment process? Assessment process কি? Assessment process is a constant cycle of improvement. এটা মানে ইমপ্রুভমেন্টের একটা ধারাবাহিক চক্র। এখন বলছে how would you determine if the evidence collected is valid? ওই যে একটু আগে আমরা বলে আসলাম ভ্যালিড, রিলায়েবল। এখন আপনি কিভাবে বুঝবেন আপনার এভিডেন্স কালেক্ট করছেন সেটা ভ্যালিড? এইভাবেই দেখেন একটা কোশ্চেন আসছে, ওখানে 4টা আছে, 4টেই যে দিয়ে দিবে তারা একটা দিয়ে দিছে। এখন কি তাহলে the evidence is collected is valid if it is related to current version of the standard, relevant to element of performance elements and performance criteria in the standard, consistent with the laws of variable and the evidence guide. এই কথা বলছে সিবিএলএম 12 পেজ নাম্বার 86-তে। বলছে তাহলে হচ্ছে কারেন্ট বুঝবো কেমন করে যে আমার এভিডেন্সটা কারেন্ট? হাউ উড ইউ ডিটারমাইন ইফ দ্য এভিডেন্স কালেক্টেড ইজ কারেন্ট? বলছে রিফ্লেক্ট দ্য ক্যান্ডিডেটস কারেন্ট নলেজ অ্যান্ড স্কিল ইন দ্য রিলেভেন্ট অ্যাসপেক্ট অফ ওয়ার্ক, establishes that candidate can meet the elements and performance criteria. আর লাস্টে বলছে কি স্পেসিফাইড ইন দ্য কারেন্ট ভার্সন অফ দ্য রিলেভেন্ট স্ট্যান্ডার্ড। এই জিনিসগুলো আপনাদেরকে একটু সময় দিয়ে পড়তে হবে। এই যে প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্ট আর রুলস অফ এভিডেন্স খুব ভালো করে বুঝতে হবে। সময় দিলে কয়েকবার সময় নিয়ে আস্তে ধীরে করলে আপনাদের এটা আন্ডারস্ট্যান্ডিং লেভেলে চলে আসবে ইনশাআল্লাহ। তবে রাউট ডাউন দ্য রিভিউ প্রসেস। রিভিউ প্রসেসে বলছে কি, রিভিউ প্রসেস কি মানে রিভিউ ইজ দ্য অ্যাসেসমেন্ট ইভেন্ট is important role to of the assessor. You should ensure that the needs of people involved as well as the needs of the institution are met and that you are continually improving your assessment practice. মানে বলছে কি, যখন আপনি রিভিউ দ্য প্রসেস সাইকেল মানে আপনি একটা প্রথম প্রিপেয়ার ফর দ্য রিভিউ, প্ল্যান ফর দ্য রিভিউ, কন্ডাক্ট দ্য রিভিউ, রেকর্ড অ্যান্ড রিপোর্ট দ্য রেজাল্ট, ইভ্যালুয়েশন দ্য রিভিউ প্রসেস। এইটাই হচ্ছে আমাদের টোটাল প্রসেস। মানে বিষয়টা হচ্ছে আপনি যখন মানে কাগজপত্রগুলো তো আপনাকে দেখতে হবে যে কোনো কাজ আমি ভুলে গেলাম কিনা, কোনোটা ঠিক মতো করলাম কিনা, সিগনেচার সব জায়গায় আছে কিনা, যে জায়গা থাকা দরকার, যার যার সিগনেচার নেওয়া দরকার, যাকে যে কাজ কপি দেওয়া দরকার সেটা দিলাম কিনা, হ্যাঁ সবগুলো ইনফরমেশন ঠিক আছে কিনা, যার যার ডকুমেন্ট তার সাথে আছে কিনা, এইগুলো সবগুলো রিভিউ প্রসেসের মধ্যে পড়ে। এখন বলছে ওয়াই অ্যাসেসমেন্ট রেকর্ড অ্যান্ড রিপোর্টিং ইজ ইম্পর্টেন্ট। বলছে স্বচ্ছ এবং ন্যায্য সিদ্ধান্ত বজায় রাখতে মূল্যায়নকারীকে মানে অ্যাসেসরকে সহায়তা করার জন্য স্পষ্ট নথিপত্রের জন্য রেকর্ডগুলো অবশ্যই রাখতে হবে। রেকর্ড মাস্ট বি কিপড ফর ক্লিয়ার ডকুমেন্টেশন টু অ্যাসিস্ট অ্যাসেসর টু মেইনটেইন ট্রান্সপারেন্ট অ্যান্ড ফেয়ার ডিসিশন। অ্যাসেসর যে স্বচ্ছ
এবং নিরপেক্ষ সিদ্ধান্ত গ্রহণ করছে, সেইটার প্রমাণপত্রই হচ্ছে আমার অ্যাসেসমেন্ট রেকর্ড, যে রেকর্ড বলবে যে অ্যাসেসর সত্য এবং সঠিক জাজমেন্ট করছে। এখন বলছে হোয়াট ইজ দ্য রোল অফ অ্যাসেসর রেকর্ডিং অ্যান্ড রিপোর্টিং ইন দ্য অ্যাসেসমেন্ট আউটকাম। এখন বলছে, প্রথমে বলছে রিভিউ অ্যাসেসমেন্ট ডিসিশন, সে অ্যাসেসমেন্ট ডিসিশন গুলোকে ভালোভাবে রিভিউ করবে, যারা যেটা দেওয়া দরকার তারা সেই অ্যাসেসমেন্ট ডিসিশন দিছে কিনা, এগেইনস্ট এভিডেন্স প্ল্যান অ্যান্ড এভিডেন্স গ্যাদারিং টুলস, সে যে এভিডেন্স কালেক্ট করছে তার আলোকে সেই জাজমেন্টটা ঠিক মতো করছে কিনা। রেকর্ড অ্যাসেসমেন্ট রেজাল্ট, সে যে এই যে রেজাল্টটা দিল সেই রেজাল্টটাকে তো সংরক্ষণ করতে হবে অ্যাপ্রুভড রেকর্ডিং ফরম্যাট, যেমন তেন কাগজে ফরম্যাটে করলে হবে না, অ্যাপ্রুভড যে রেকর্ডিং ফরম্যাট আছে, যে ফরম্যাটেই মানে রেকর্ড করা দরকার সেই ফরম্যাটে সে এটা নথিভুক্ত করবে। চেক দ্য রেজাল্ট হ্যাভ বিন রেকর্ডেড কারেক্টলি, চেক করতে হবে যে রেকর্ড যেভাবে কারেক্টলি রেকর্ড করা দরকার সেভাবে করছে কিনা। আর ডিসকাস দ্য অ্যাসেসমেন্ট রেকর্ড উইথ দ্য ক্যান্ডিডেট, সে যে অ্যাসেসমেন্ট রেকর্ড ক্যান্ডিডেটের সাথে সে শেয়ার করবে যে কেন কম্পিটেন্ট হয় নাই, কম্পিটেন্ট কি কি কারণে, পরবর্তীতে কোন শুধুমাত্র করলে তার জন্য এই কম্পিটেন্ট হওয়াটা সহজ হবে, হ্যাঁ, এই বিষয়গুলা, দুর্বলতার জায়গাগুলো কোথায়, ইমপ্রুভমেন্টের জায়গাগুলো কোথায়, হ্যাঁ। তো সাবমিট অ্যাসেসমেন্ট রেকর্ড টু পারসন রেসপন্সিবল ফর দ্য কিপিং দ্য ডকুমেন্ট, এই অ্যাসেসমেন্ট রেকর্ড গুলা এমন একজন ব্যক্তিকে হস্তান্তর করতে হবে যে এইটার জন্য দায়বদ্ধ, এই ডকুমেন্ট রাখার জন্য রেসপন্সিবল পারসনকে এটা দিতে হবে। সাইন অ্যাসেসমেন্ট রেকর্ড, খেয়াল রাখতে হবে অ্যাসেসমেন্ট রেকর্ডে সিগনেচার আছে কিনা। কিপিং দ্য অ্যাসেসমেন্ট রেকর্ড কনফিডেন্সিয়াল, এই যে অ্যাসেসমেন্ট রেকর্ডটা আছে এটা গোপনীয় একটা জিনিস, এটা কিন্তু কনফিডেন্সিয়াল রাখতে হবে এটা। এখন আমি একটু আগে বলছিলাম যে আমরা যে ফিডব্যাক দিব সেই ফিডব্যাকটা কিভাবে দিব পরে বলবো। তো ফিডব্যাকটা দিব হচ্ছে স্যান্ডউইচ পদ্ধতি। দেখুন, আমি একটা স্যান্ডউইচ পদ্ধতিতে ফিডব্যাক আপনাদের জন্য লিখে রেডি করে রাখছি, হ্যাঁ, যেটা হচ্ছে আপনার সিভিএলএম সাথে পিডিএফ বুক পেজ 17 আপনি পাবেন এই একই জিনিস। তারপরে এখানে আবার একটু বলতেছি, কি মনে হয় আপনি কম্পিটেন্ট হবেন? তখন তো বললো, দেখা গেল জি স্যার আমি কম্পিটেন্ট হব, হ্যাঁ। তখন আপনি বললেন আমি আপনার কাজগুলো দেখেছি, আপনি রিটেনে খুব ভালো করেছেন, সবগুলো সঠিক উত্তর দিয়েছেন, আপনার ডেমো ভালো হয়েছে, কিন্তু তাড়াহুড়া করতে কি একটু সেলাইটা একটু বাঁকা হয়ে গেছে, এটা তেমন কোনো বড় সমস্যা না, তবে ভবিষ্যতে আরো সতর্ক থাকতে হবে। আপনার কাজের গুণগত মান ঠিক আছে, আমার বিশ্বাস যে আপনি পরবর্তীতে আপনার কাজগুলোই ধারাবাহিকতা বজায় রাখতে পারবেন, হ্যাঁ। ফিডব্যাকটা এইভাবে দিতে হবে, প্রথমে পজিটিভ কিছু কথা বলতে হবে, তারপর ইমপ্রুভমেন্টের জায়গাগুলোর কথা বলতে হবে, তারপর আবার পজিটিভ কথা বলতে হবে। এটাই বলছে, স্টার্ট বাই আস্কিং দ্য ক্যান্ডিডেট জাজ হাউ ওয়েল হি ইজ পারফর্ম, সে কতটা ভালো করছে, পারফর্ম করছে, কেমন করছেন, কি মনে হয় কম্পিটেন্ট হতে পারবেন? বললো হ্যাঁ কম্পিটেন্ট হতে পারবো। টেল দ্য লার্নার অ্যাবাউট সামথিং পজিটিভ, লার্নারকে আমাকে কিছু পজিটিভ কথা বলতে হবে, দ্যাট আই হ্যাভ নোটিসড, যেটা আমি দেখছি, হ্যাঁ। Advise the learner area that could be improved and how they can do this, তার ইমপ্রুভমেন্টের জায়গাগুলো বলতে হবে এবং কিভাবে সে করতে পারবে সেইটার সম্পর্কে উপদেশ দিতে হবে। ফিনিশ উইথ এনকারেজিং স্টেটমেন্ট, যে আপনি তো লেভেল 4 করলেন বা আপনি লেভেল 3 করলেন, এরপর লেভেল 4টা করে ফেলতে পারেন, কোনো এক সময় অন্য কোনো এক জায়গায় আপনাদের সাথে দেখা হয়ে যেতে পারে, হ্যাঁ, তারপর আস্তে আস্তে আপনি 5ও করে ফেলতে পারেন, এখানে আরো কতগুলো লেভেল আছে, আপনি এখন তো 3 কম্পিটেন্ট হলেন, এরপর হচ্ছে আপনি সিবিটিএ লেভেল 4 করতে পারেন, সিবিটিএ মাস্টার ট্রেনার লেভেল 5 করে নিতে পারেন, তাহলে দেখা গেল আপনি এই লাইনে অনেক শক্তিশালী, আপনার নলেজ স্কিল অ্যাটিটিউডটা অনেক পাকাপোক্ত হবে। এখন বলছে হাউ উড ইউ প্রোভাইড ফিডব্যাক টু ক্যান্ডিডেট। বিল গেটস একটা কথা বলছে, উই উইল নিড পিপল হু গিভ আস ফিডব্যাক, উই অল নিড পিপল, আমাদের এমন সকল মানুষ দরকার যারা আমাদের ফিডব্যাক দেবে, দ্যাটস হাউ উই ইমপ্রুভ। এই মানুষগুলো না থাকলে তো আমরা আসলে উন্নতি করতে পারবো না। আপনি বললেন আমাকে কমেন্টস বক্সে গিয়ে যে এইভাবে আরো একটু ইমপ্রুভ করা যায়, তাহলে দেখা গেল পরবর্তী ভিডিওতে আমি সেই বিষয়গুলো কনসিডার করে কন্টেন্ট বানাবো, তাহলে হচ্ছে আমার ইমপ্রুভ হলো এবং অন্যরা উপকৃত হলো। তাহলে হোয়াট দ্য বেনিফিট অফ ইমপ্রুভিং ফিডব্যাক অন অ্যাসেসমেন্ট পারফরমেন্স, বলছে যে বেনিফিটটা কি, ফিডব্যাক প্রত্যেকের
কর্মজীবনের জন্য অপরিহার্য একটা অংশ, কারণ সবাই তো ইমপ্রুভ করতে চায়, তাই না? একটি ব্যক্তির দক্ষতা বাড়াতে সাহায্য করে, আমাদের যে স্কিল সেই স্কিলটাকে ইমপ্রুভ করতে সাহায্য করে। আর বলছে কি ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডের মধ্যে এবং আমাদের যে দক্ষতা, এই ব্যবধানটাকে কিন্তু আমরা স্কিল গ্যাপ বলি। যা মার্কেটে দরকার আর যা আমার আছে, এই গ্যাপটাই হচ্ছে আমার স্কিল গ্যাপ। এই স্কিল গ্যাপকে কমাতে ফিডব্যাক সাহায্য করে। কোন জিনিসটা দরকার আর কোন জিনিসটা আছে, আমি এই ব্যবধানটা যদি বুঝতে পারি, তাহলে আমি ফিডব্যাকের মাধ্যমে যদি বুঝতে পারি, তাহলে আমি সেইগুলো অর্জন করে আমি গ্যাপটা কমিয়ে ফেলতে পারবো। আপনাদের সহযোগিতা চাচ্ছি, লাইক চাচ্ছি, শেয়ার চাচ্ছি, সাবস্ক্রাইব চাচ্ছি। আপনাদের সাথে ভালো কিছু নিয়ে আসার জন্য অঙ্গীকারবদ্ধ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা চেষ্টা করছি আমাদের সাধ্য মতো। যদি কোনো ভুল ত্রুটি থাকে, আমাদেরকে আপনাদেরই একজন মনে করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা টিবেটকে সহজ করার জন্য চেষ্টা করছি, যাতে টিবেটটা মানুষের কাছে অনেক সহজ এবং ইজি হয় বুঝতে। আমাদের এই ক্ষুদ্র প্রয়াসটা, দুইজন মানুষ আমরা ছিলাম, আমি মোহাম্মদ মাজিদুল ইসলাম এবং সাথে ছিলেন রাজিয়া খান। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের এই কাজকে আমাদের এই কাজকে কবুল করুক এবং সাদকায়ে জারিয়া হিসেবে কবুল করুক। আমাদের সাইয়েদগুলোকে হাসানাত দ্বারা পূর্ণ করে দিন। আসসালামু আলাইকুম।